ওই যে জামাত দেখেন, জামাত কিন্তু জামাতের নেতাকে তারা ঠিক মতো করে বের করে নিয়ে গিয়েছে। মির্জা ফখরুলকেও বলেছিল, জামাতের ওইখান থেকে যারা ছিল তাদের একজন বললো, ফখরুলকে বলেছিল যে ওই তাহের সাহেবের সাথে যাওয়ার জন্য। তাহের সাহেব যখন বের হয়েছে তো সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে। তো ফখরুলের ভাল লাগে না এটা, সে ওইখান থেকে বের হয়ে গেছে, সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি আসবেন আর তিনাকে দিবেন। আর ভাই ফখরুল ভাই, আপনার দলের যে এই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে, সে প্রতিবার এই সময় আসেন, তার কখনো খুব ভালো করে এখানে দেখা যায় না। এবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন। আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতা কর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন। এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসাবে আজকে ঘটেছে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিমানবন্দরে তুচ্ছ তাচ্ছিল্য, তুই তুকারি, গালি গালাজ পর্যন্ত করেছে আওয়ামী ফ্যাসিজমের দোসররা। পাশাপাশি 24-এর বিপ্লবের অন্যতম একজন নেতা আক্তার হোসেনকে ডিম মেরে আমরা দেখেছি কি অবস্থা করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো, বর্তমান বাংলাদেশের যে অবস্থা সে বিষয়ে জেনে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। যুক্তরাষ্ট্রের জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে 3টি দলের 4জন নেতাকে নিয়ে পৌঁছে গেলেন এবং জন এফ কেনেডি বিমানবন্দর থেকে প্রফেসর ইউনূস নির্বিঘ্নে বেরিয়ে গেলেও এনসিপি এবং বিএনপি নেতাদের উপর আওয়ামী ফ্যাসিজমের দোসররা ব্যাপক অপমান, লাঞ্ছনার কি বলবো যে তাদেরকে লাঞ্ছিত করেছে। যে বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে শেষ করতে চাই না, আমরা এর আইনি ব্যবস্থা দেখতে চাই। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির সবচেয়ে ভদ্র ক্লিন ইমেজের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চান না, আওয়ামী লীগকে ভোটের মাঠে দেখতে চান, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিমানবন্দরে তুচ্ছ তাচ্ছিল্য, তুই তুকারি, গালি গালাজ পর্যন্ত করেছে আওয়ামী ফ্যাসিজমের দোসররা। পাশাপাশি 24-এর বিপ্লবের অন্যতম একজন নেতা আক্তার হোসেনকে ডিম মেরে আমরা দেখেছি কি অবস্থা করেছে। তার গায়ে যে কোট বা ব্লেজার যেটি পরা ছিল পুরো ডিমে মেখে গেছে। এবং আমরা দেখেছি এনসিপির আরেকজন নেত্রী তাসনিম জারা, যিনি একজন পেশায় ডাক্তার এবং যুক্তরাজ্যে তিনি একটি নামকরা হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন, সেই তাসনিম জারাকে কি অকথ্য ভাষায় গালাগাল করেছে যেটা আসলে কল্পনা করা যায় না। এগুলো বস্তির ছেলে মেয়েও এইসব শব্দ মুখে আনে না, যেগুলো আমেরিকার মতো উন্নত একটি দেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা সবার সামনে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে শুনিয়েছে বিশ্বকে। একটা প্রশ্ন আসে মাথায়, আওয়ামী লীগের মধ্যে কি কোনো সভ্য মানুষ নেই? রাজনৈতিক শত্রুকে বা বিরোধী মতকে আমরা যে কোনো ভাষায় গালাগাল দিতে পারি না। শিষ্টাচার বলে একটা কথা আছে। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি যাই হই না কেন, দিন শেষে আমরা মুসলমান, তাই তো? যদি আমরা মুসলিম না হই, ভিন্ন ধর্মেরও হই, সেখানেও কাউকে এই ভাষায় গালি দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। ইতিমধ্যে অনেকের নাম প্রকাশ হয়ে গেছে, যুক্তরাষ্ট্রের পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। আরেকটি প্রশ্ন ওঠে, আওয়ামী লীগ এই ঘটনার মাধ্যমে কি প্রমাণ করতে চেয়েছে যে তারা পারে? 16টা বছর যে আওয়ামী লীগ মানুষের উপর নির্যাতন চালিয়েছে, জুলুম করেছে, গুম খুন ক্রস ফায়ার করেছে, নিরীহ মানুষকে তুলে নিয়ে হত্যা করেছে, সেই আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার আগে 2000 মানুষকে হত্যা করেছে, 40,000 মানুষকে আহত করেছে, অন্ধ করেছে, পঙ্গু করেছে। যখন বিপ্লবের ব্যর্থ হয়ে বিপ্লবে ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে যায়, তখন আওয়ামী লীগ গর্তে ঢুকে যায়। এরপর আমরা দেখলাম যুক্তরাষ্ট্রে সেই আওয়ামী লীগের দোসররা তারা আমাদের এই জাতীয় নেতাদের সাথে এই আচরণ করেছে। এতে করে আওয়ামী লীগ প্রমাণ করেছে যে শেখ হাসিনার সাথে বাংলাদেশিরা অন্যায় করেছে, বিএনপি, জামাত, এনসিপি অন্যায় করেছে,
নাকি শেখ হাসিনা অন্যায় করে দেশ থেকে পালিয়েছে? এই বিষয়টির জবাব খুঁজতে হবে আমাদের। খুব আশ্চর্য লেগেছে ডক্টর ইউনূস যাদেরকে সফর সঙ্গী করে নিয়ে গেলেন, একসঙ্গে একই বিমানে চেপে গেলেন, তিনি কি করে নিরাপদে চলে গেলেন আর বাকিদেরকে এই কি বলবো যে জালিমদের সামনে, এই সন্ত্রাসীদের সামনে, এই রাক্ষস দানবদের সামনে ফেলে গেলেন। যুক্তরাষ্ট্রে আমাদের যে এম্বাসি রয়েছে সেখানে যারা নিয়োজিত রয়েছেন কোথায় ছিলেন তারা? আমাদের রাষ্ট্রীয় মেহমানদের নিরাপত্তা দিতে পারেননি কেন? কোথায় সেই মুর্তুজা, ফ্যাসিস্টদের দালাল? সব নিশ্চুপ। এই ব্যর্থতার দায় কে নেবেন? আজকেও দেখলাম আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা নির্বাচন করুক তিনি চান, বরং তিনি দোষারোপ করছেন জামায়াতকে। কিন্তু জন এফ কেনেডি বিমানবন্দরে আমরা দেখলাম জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রোটোকল দিয়ে জামাত শিবিরের নেতারা নিরাপদে নিয়ে যাচ্ছিলেন। সেই সময়টা আখতার এবং তাসনিম জারা এবং মির্জা ফখরুল ইসলামকে যখন ঘিরে ধরে সন্ত্রাসীরা হামলা করতে চায়, তখন এই জামাত শিবিরের ছেলেরা তাদেরকে প্রোটোকল দেয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলে, স্যার আপনি ভয় পাবেন না, আমরা জামাত শিবিরের ছেলেরা আপনার চারপাশে রয়েছে। যখন আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রোটোকল দিয়ে স্লোগান দিয়ে বিমানবন্দর থেকে জামাত শিবির বের করে, তখন দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই দিকে তাকিয়ে মুখ কালো করে দেখছেন আর একটা কষ্টের হাসি দিয়েছেন। আপনারা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখেছেন। একটা লোকও কি পারলো না এত বড় দলের নেতাকর্মী, এত পদ, এত টেন্ডারবাজি, এত টেম্পুলিক, এত কিছু লুটপাট, অথচ একজন জাতীয় নেতাকে প্রোটোকল দেয়া, নিরাপত্তা দেওয়ার ক্ষমতা এই দলটির কি নেই? যুক্তরাষ্ট্র বিএনপির এত হেডন দেখেছি, তারা কোথায় গেছে? লজ্জা লাগে আমাদের। আমি ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বা বিএনপির উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। আপনারা যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে রাজনীতিতে ফিরিয়ে আনতে চান বা গণতন্ত্র শব্দের মধ্য দিয়ে ফ্যাসিজমকে আবারও রাজনীতির অনুমতি দিতে চান, তাদের চেহারা বা তাদের মুখোশ কিন্তু ভয়ঙ্কর। আপনারা জানেন আমাদের চেয়ে কম না বেশি, কিন্তু আপনারা দিল্লিকে খুশি করাতে চান বলেই আওয়ামী লীগকে রাজনীতির মাঠে বা ভোটের মাঠে দেখতে চান। আপনাদের মনে থাকার কথা, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার পরিণতি তিনি দেশে আসার কিছুদিনের মধ্যেই আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে খুন হন, শহীদ হন। আবারও 16 বছরে সেই জঞ্জাল ফ্যাসিস্ট স্বৈরাচার ডাইনিকে রাজনীতির অনুমতি দিতে চাইছেন বিএনপি। আপনারা কি জনগণের অনুমতি নিয়েছেন, নাকি কজন নেতা বসে সিদ্ধান্ত নিয়ে এরকম বক্তব্য দিচ্ছেন? আপনাদের প্রধান শত্রু হয়ে গেছে 20 বছরের যারা অংশীজন ছিল তারা, আর শত্রুরা যারা 16 বছর বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছে, বিএনপির অজস্র নেতাকর্মীকে গুম খুন ক্রস ফায়ার করেছে, তাদেরকে এখন বন্ধু বানাতে চান? আপনারা এতটুকু জাতির সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবেন? আমরা এমন বিএনপিকে দেখতে চাই না, এমন বিএনপির জন্য আমরা লড়াই করিনি। প্রয়োজনে এই বিএনপিকে আমরা ত্যাগ করবো যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে তারা রাজনীতিতে বা ভোটের মাঠে টেনে আনতে চায়। আমরা কারো কাছে মাথা বিক্রি করিনি, আমরা কারো কাছে নিজের অস্তিত্ব বিক্রি করিনি, কারো চাকর বাকর নই যে আমরা তাবেদারি করব। আপনার দলের যেসব নেতা কর্মীরা টেন্ডারবাজি, চাঁদাবাজি, পদ পদবি সেল করে অবৈধ টাকা কামাই করবে, তাদের হিসেব আর আমাদের হিসেব পার্থক্য আছে। আমরা দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি, তারপর দল। আপনারা আমাদেরকে এই দলের বিরুদ্ধে নামাতে বাধ্য করবেন না। আওয়ামী লীগের ভয়ঙ্কর চেহারা আমরা 16 বছর দেখেছি, আপনারাও দেখেছেন, কিন্তু আপনারা ভুলে গেছেন কোন রহস্যজনক কারণে আমরা জানি না। আবারও বলছি, জামায়াতের প্রোটোকল নিয়ে মির্জা ফখরুলকে বিমানবন্দর ত্যাগ করতে হয়, জামাতের প্রোটোকল নিয়ে আক্তার হোসেন, তাসনিম জারাকে বের হতে হয় বিমানবন্দর থেকে, অথচ এই এনসিবি সুযোগ পেলেই জামাত শিবিরের সমালোচনা করে। কতটা গোছানো, কতটা পরিস্থিতির আলোকে নিজেকে তৈরি করে রেখেছে জামাত শিবির, বুঝতে পেরেছেন? অথচ আওয়ামী লীগের প্রধান টার্গেট ছিল জামাত শিবির, কিন্তু জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে এটা টাচও করতে পারেনি, কারণ তার নেতা কর্মীরা তাকে ঘিরে রেখেছে, নিরাপত্তা দিয়েছে, কিন্তু বিএনপি এবং এনসিপি সেটা পারেনি। অথচ সবচেয়ে বড় দলের দাবিদার বিএনপি। হাস্যকর একটা ব্যাপার, চিন্তা করা যায়। প্রিয় দর্শক, যেসব আমেরিকার আওয়ামী দালালরা আমাদের জাতীয় নেতাদের অপমান করেছে, তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশে, কম বেশি তাদের ঠিকানা পরিচয় ইতিমধ্যে উন্মোচন হয়ে গেছে। আমি বলবো এই ব্যক্তিদের
শেকড়ে টান দেবেন। আওয়ামী দোসরদের শেকড় ধরে টান দেওয়ার সময় এসেছে। আর বিএনপি যদি মনে করে তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে রাজনীতির মাঠে রাখবে, ভোটের মাঠে রাখবে, আমরা বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো। প্রকাশ্যে ঘোষণা দিয়ে বললাম, এই বিএনপির জন্য আমরা লড়াই করেছি, দেশ ছেড়েছি, ফেরারি হয়েছি, পালিয়ে বেরিয়েছি। এই বিএনপির জন্য এখন আমরা আবারও, এই বিএনপির বিরুদ্ধে এখন আমরা আবারও মাঠে নামবো যদি তারা আওয়ামী লীগকে বৈধতা দেয়। কারণ আমরা কোনো ভয়ঙ্কর বিপদকে আমাদের সামনে রেখে এই বাংলাদেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি না। বিষয়টি হলো, নিউ ইয়র্কে বিএনপি এনসিপি সহ বাংলাদেশের শীর্ষ নেতারা যখন গিয়েছেন জাতিসংঘের একটি বিশাল অধিবেশনে, যেখানে দেশের সম্মান, দেশের ইজ্জত নিয়ে যেখানে মানে একটি কথা, সেখানে যেভাবে আওয়ামী লীগ হামলা করেছে সেভাবে বিএনপি, জামাত, এনসিপির নেতাকর্মীরা কেন বাধাগ্রস্ত করতে পারলেন না? কেন বা বিএনপি, জামাত, এনসিপি যৌথভাবে তাদের শীর্ষ নেতারা, যেখানে বিএনপির 2 জন শীর্ষ নেতা, যেখানে জামাতের 2 জন শীর্ষ নেতা, যেখানে এনসিপির 2 জন শীর্ষ নেতা যুক্ত হয়েছে, তাহলে বিএনপি, জামাত, এনসিপি সবাই যদি নিউ ইয়র্কে এয়ারপোর্টে আসতেন তাহলে কি আওয়ামী লীগ তা করতে পারতেন? তাহলে কেন আসলেন না বিএনপি, জামাত, এনসিপি? এই প্রশ্ন আপনাদের কাছে। আপনারা আপনাদের নিজস্ব মতামত লিখবেন যে কি কারণে এনসিপি, বিএনপি, জামাতের নেতাকর্মীরা নিউ ইয়র্ক এয়ারপোর্টে এসে, 3টি দলের নেতাকর্মীরা যদি নিউ ইয়র্ক এয়ারপোর্টে থাকতেন তাহলে কি আওয়ামী লীগ এইরকম হটকারিতা করতে পারতেন? এত অসম্মানজনক কাজটি করতে পারতেন? জাতির কাছে, পৃথিবীরবাসীর কাছে আমরা কতটুকু অপমানিত হলাম এবং কতটুকু অপমানিত করা হলো, এই বিষয়ে আপনাদের মতামত চাচ্ছি। আমি আপনাদেরকে নিউ ইয়র্ক এয়ারপোর্টের একটি ভিডিও এখন একটু দেখাবো। আমি 2টি ভিডিও একটু দেখাবো, তারপরে আপনাদেরকে কমেন্টস করে আপনাদের কমেন্টস দেখতেছি, তারপরে আপনাদেরকেও লিঙ্ক দেবো, আপনারাও কথা বলবেন। শেখ মোল্লা লেখেছে, ভারত সরকার কি এটাই শিখিয়ে দিয়েছিল এমপি কে? আচ্ছা, আরেকজন আব্দুল হাকিম লেখেছে, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। মিজান লেখেছে, বাংলাদেশের রাজনীতি দলগুলোর মধ্যে মতানৈক্যর কারণে আজকের এই অবস্থা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেলুট জানাই, সুন্দর কথা বলেছেন। ফজলুর রহমান লিখেছে, আসসালামু আলাইকুম মাসুক ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল জাবির লিখেছে, মাসুক ভাই কেমন আছেন? আপনি রংপুর থেকে দেখছি, আমি আপনাকে মক্কা শরীফ থেকে দেখছি। মক্কা শরীফে আজকে সকালেই এসেছি আমরা সপরিবারে, হোটেলের থেকে আপনাদের সাথে এখন কথা বলছি। মাসুম রশিদ লিখেছে, মাসুক ভাই আসসালামু আলাইকুম। আবু তাহের লিখেছে, কেটিভির টুপি কোথায়? টুপি লন্ডনে, আমি মক্কায়। তবে বাংলাদেশ থেকে 2টা টুপি আসছে কালকা, ইনশাল্লাহ টুপি, নতুন টুপি দেখাবো। মানে টুপি একই ডিজাইনের টুপি বাংলাদেশ থেকে আরো আসছে, কারণ বাংলাদেশ থেকে কিছু আত্মীয় স্বজনও ওমরায় এসেছে, আমরাও লন্ডন থেকে ওমরায় এসেছি। টুপি ইনশাল্লাহ নতুন টুপি কালকা দেখবেন মাথায়। আজকে তো মাথা জাস্ট একটু ক্লিন করলাম 2 ঘন্টা আগে, গোসল করে, শাওয়ার করে, মাগরিব পরে এখন লাইভে ঢুকছি। হ্যাঁ, আসরের আগ মুহূর্তে ওমরা শেষ হয়েছে, জোহর থেকে আসর ওমরাতে ছিলাম। তারপরে খাবার দাবার, আসর পরে, গোসল করে, তারপরে এখন মাগরিব পরে আপনাদের সাথে লন্ডনে মক্কার সময় এখন মাগরিব পরে লাইভে বসছি। নজরুল ইসলাম লিখেছে, বিগত শেখ হাসিনা 15 বছরের কারণে আমি অনেক নির্যাতিত শিকার, কিন্তু বর্তমান বিএনপি নেতা কর্মীদের বার্তা শুনে ভাই বিএনপির প্রতিটা আমার মনে উঠে গেছে, বিএনপির প্রতি আমার মন উঠে গেছে, এরকম হবে শব্দটা। আলী উদ্দিন লেগেছে, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসাদ আলী খান লেগেছে, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? রশিদ লেগেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ আবু হানিফ, জামাত শিবির ঠিক ছিল কিন্তু বিএনপি ও এনসিপি ঠিক ছিল না। সাইফুল ইসলাম লেগেছে, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আমি মক্কায় আছি, ওমরায় আছি শুনে উনি আলহামদুলিল্লাহ লেগেছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। কিং লেগেছে, বিএনপির কারণে আওয়ামী লীগ দোসররা এগুলো করার সাহস পাচ্ছে। আচ্ছা, এখন আমি একটা আপনারা ভিডিওটা দেখছেন, একজন লোক বলতেছে, স্যার আমরা আছি, আমাদের জামাত শিবিরের লোকেরা আছে এখানে। যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাসনিম যারা কে যখন ইয়ে করলো, মানে তারপরে আক্তার হোসেনকে যখন অ্যাটাক করলো, তখন আক্তার হোসেন
আমরা আমরা এই দৃশ্যটা আমরা যেটা নিউ ইয়র্কে দেখছি, এই জানোয়ার লীগের এই দৃশ্য আমরা দেখতে চাই না। আমি কাবা শরীফ থেকে বলছি, এই জানোয়ার লীগদেরকে যতদিন পর্যন্ত আমরা নিষ্পেষিত না করতে পারবো, যতদিন পর্যন্ত এই জানুয়ারি লীগকে বাংলাদেশে নিষিদ্ধ না করতে পারবো, আমি বড় দুঃখিত। আমি মানে খুব দুঃখ ভরা হৃদয় নিয়ে বলতে, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ উনি চান না। এর কয়েক ঘন্টা পরেই ওনার উপরে হামলা হয়েছে। আর হামলার সময় দেখা গেছে একজন মানুষ বলতেছে, স্যার আমরা আছি, আমাদের জামাত শিবিরের লোকেরা আছে, বিএনপির লোকেরা নিউ ইয়র্কে কোথায়? তাহলে বিএনপির লোকেরা নিউ ইয়র্কে কোথায় সেটা আপনাদের কাছে জানতে চাওয়া। যখন হাসিনা গিয়েছিল, আপনাদের মনে আছে যে আমরা তখন আন্দোলন সংগ্রামে যখন তুঙ্গে ছিলাম, 23 সাল 22 সাল প্রত্যেক বছরই তো হাসিনা যেতেন। আর তখন কত বড় গন্ডগোলটা হতো, এখানে বিএনপি জামাত ছিল শক্তিশালী অবস্থা, আওয়ামী লীগ মাইর খেয়েছিল বিএনপি জামাতের হাতে। আর গতকাল আমরা তো দেখলাম যে জামাত মানে বিএনপির অবস্থা এত দুর্বল কেন? এনসিপি তো এত বেশি শক্তিশালী কোনো দল না, কিন্তু বিএনপি জামাত তো শক্তিশালী দল নিউ ইয়র্কে, তারা কেন দুর্বল ছিলেন? কি কারণে? এখানে আমরা বিএনপির হাজার হাজার, যেখানে বিএনপির মহাসচিব গিয়েছে, হাজার হাজার নেতাকর্মী ছিলেন না কেন? এই প্রশ্ন আপনাদের কাছে রাখছি। আর এই প্রশ্নে আমি একটু সুহেল ভাই যুক্ত হয়েছে দুবাই থেকে, বিএনপি করেন। সুহেল ভাই আপনার ক্যামেরাটা ওপেন করেন, আপনাকে সর্বপ্রথম কথা বলতে দিচ্ছি। আমি আমাদের সুহেল ভাইকে আমি যুক্ত করতেছি এবং বাকিদেরকেও যুক্ত করার জন্য আমি লিঙ্কটা দিচ্ছি। এখানে খালিদ লিখেছে আসসালামু আলাইকুম মাসুক ভাই। মহি আলী লিখেছে বিএনপি। আচ্ছা, ফখরুল ইসলামের মাথার উপর পচা ডিম। আসাদ লিখেছে মাসুক ভাই, আমি আসাদ ভাই আপনার লিঙ্ক ইয়াটা দেখি একটু, কমেন্টটা চলে গেছে। আমি আপনার সাথে অ্যাড আছি কিনা একটু বলেন। আপনি অ্যাড আছেন বলেই তো আপনার কমেন্টস দেখতেছি। আতাউর রহমান লিখেছে ওদের নাম লিখে রাখা বাংলাদেশ আসলে কুত্তা পেটা করা হবে। তারপরে মহিদ লিখেছে কে এস এ, জি আমি সৌদি আরব আছি, কে এস তে আছি। ফজলুর রহমান লিখেছে নিউ ইয়র্কে বিএনপির লোকেরা আজকে হিজরার পরিচয় দিয়েছে। নিউ ইয়র্কে বিএনপির লোকেরা আজকে হিজরার পরিচয় দিয়েছে। একজনে কমেন্টস লিখেছে, কমেন্টসটা একটু তুলে ধরি আমি, কারণ আমার সাথে যুক্ত হয়েছে, বিএনপির জন্য জান প্রাণ দিয়ে আমাদের সাথে আন্দোলনে দীর্ঘদিন কাজ করেছেন আমাদের সুহেল ভাই। সোহেল ভাই আবু ধাবি থেকে যুক্ত হয়েছেন। সোহেল ভাই, বিএনপির লোকেরা হিজরা হয়ে গেছেন, একজনে কমেন্টস লিখেছেন। নিউ ইয়র্কে বিএনপির লোকদের অবস্থা ভালো দেখি নাই, যেখানে বিএনপির মহাসচিব গিয়েছেন। আর আপনি আবু ধাবি, আমি এখন মক্কায়, আপনার একেবারে কাছে। আমরা মক্কা থেকে আপনাদের সবার সাথে আমরা তো বসে থাকতে পারি না আসলে, মানে আমাদের উপরে অনেকটা চাপ হইয়া যায়। এই ধরনের নিউজ হলে আমরা যদি কথা না বলি, অনেক কমেন্টস চলে আসছে ইতিমধ্যে। আমি উমরায় ছিলাম, তাওয়াফে ছিলাম, আয়সা দেখি মোবাইলে প্রচুর কমেন্টস লেখছে যে মাসুক ভাই কেন আপনাকে লাইভে দেখতেছি না, কেন নিউ ইয়র্ক নিয়ে আপনি কথা বলতেছেন না। তো আমি একটু সোহেল ভাই আপনাকে প্রথমে দিচ্ছি, কথা বলুন, আমি বাকিদেরকে সুযোগ দেব কথা বলার জন্য। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আপনার লাইভে যুক্ত হয়েছি। আজকের যে ঘটনা, এটা অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে, আবার অনেকের কাছেও ভালো না লাগতে পারে। সেটাতে কেয়ার করাটা আমি মনে করতেছি এটা বোকার মতো কাজ হতে পারে। এটা আবার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদও জানাবো না। কেন জানেন? একটা জিনিস সবসময় খেয়াল করবেন, কোনো পরগাছাকে যখন আপনি জায়গা দিতে যাবেন, সেই পরগাছা একটা সময় আপনাকে গিলে খাবে। এটা হচ্ছে অতীতের থেকে শিক্ষা নেওয়া উচিত। একটা জিনিস খেয়াল করেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আজ পর্যন্ত একটা অপরাধীর শাস্তি দিতে পেরেছে? পারে নাই। একটাই। দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে, এখানে আমি সমস্ত দলের দোষ দেব। দলের দোষ হচ্ছে এটাই, যে সমস্ত নেতৃবৃন্দরা, জামাত বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি যাই কিছু বলেন না কেন, এনসিপিও ভালো না, সবারই তো ভুল আছে এখানে। যে নেতাগুলো আওয়ামী লীগ পন্থীদেরকে একের পর এক কমিটিতে জায়গা করে দিচ্ছে, সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে, তাহলে দেশ থেকে তো আগ্রাসনটা শুরু হচ্ছে। যখন আপনি হাইব্রিডদেরকে যখন একটু সুযোগ দিয়েছেন বাংলাদেশ থেকে, তাহলে হাইব্রিডের সঙ্গীরা যারা আছে, বাইরে হোক বা নিউ ইয়র্কে হোক, যে কোনো পৃথিবীর কান্ট্রিতে হোক না কেন, তারা তো অবশ্যই সুযোগ লুটে নেবে। এটা স্বাভাবিক, কারণ এটা প্রাপ্য ছিল তাদের। এটা প্রাপ্য ছিল এই জন্যে। আওয়ামী লীগকে কেন আজ পর্যন্ত একটা অপরাধকারীকে আপনারা শাস্তির আওতায় আনতে পারেন নাই? এটাই হচ্ছে একটা ব্যর্থতা। এবং যেই আওয়ামী লীগ অপরাধ করার পরও সেই আওয়ামী লীগকে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করার পরে আপনাদের কমিটিতে কি জন্য জায়গা দিচ্ছেন? বিএনপি নেতাদের দোষ নেই, জামাতের নেতাদের দোষ নেই, এনসিপি নেতাদের দোষ নেই, আছে, সবারই দোষ আছে। কারণ এটা প্রাপ্য বুঝিয়ে দিয়েছে। দেশে যে সমস্ত আওয়ামী লীগ পন্থীদেরকে আপনারা বিভিন্ন কমিটিতে সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন, আজকে আপনাদেরকে নিউ ইয়র্কে
সেটা হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কারণ একটা প্রবাদ আছে, যে প্রবাদটা হচ্ছে পরগাছাকে আপনি জায়গা দিবেন, সে পরগাছার সময় অনুযায়ী আপনাকে গিলে খাবে। সেটাই কিন্তু আজকে নিউ ইয়র্কে দেখিয়ে দিয়েছে। সোহেল কারণ ভাইকে অসংখ্য এটা ধন্যবাদ। আমাদেরকে বুঝতে হবে। জি, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আরো 1 মিনিট বলে আপনি শেষ করবেন। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। অনেকের খারাপ লাগতেই পারে, কারণ দেখেন এখানে আপনারাও প্রবাসী, আমরাও প্রবাসী। নিউ ইয়র্কে যারা বিএনপি বলেন, জামাত বলেন, যাই বলেন না কেন, তার সবাই তো প্রবাসী। আমরা একটা রাষ্ট্র নাগরিক হয়ে অন্য একটা রাষ্ট্রতে যখন আছি, আমরা বিজনেস করতেছি, হয়তো ফ্যামিলি নিয়ে আছি, সেটা হচ্ছে ভিন্ন। কারণ আমরা, আমাদের পরিচয় হচ্ছে আমরা রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসী। আমরা যদি হাঙ্গামা সৃষ্টি করতে যাই, তাহলে হয়তো গ্রেপ্তার হতে হবে, না হলে ওই দেশের মাটি আপনার জন্য আজীবন বন্ধ হয়ে যাবে। তাহলে সেই জায়গায় হাঙ্গামা সৃষ্টি হয় নাই, এটাই ধন্যবাদ। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, দেশের রাজনীতি, বড় বড় রাজনীতি নেতারা যখন আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দিচ্ছে, সেটা দোষের কিছু না রে ভাই, সেটা তো দোষের কিছু। কারণ ওরা পরগাছাকে আপনারা অলরেডি জায়গায় দিয়ে দিয়েছেন। তাহলে সে পরগাছার কর্মী যারা আছে, দেশে বলেন বিদেশে বলেন, তারা তো আর হাত গুটিয়ে বসে থাকবে না। তারা তো দেখতেছে সুযোগ যখন একদিকে পেয়েছি, তাহলে চতুর্দিকে এখন আমরা ফায়দাটা লুটে নিই। এটাই হচ্ছে ইতিহাস। ধন্যবাদ। আপনি 5 মিনিট থাকেন। জাহিদ ইসলাম আমেরিকার ফ্লোরিডা থেকে কথা বলবে। এই কথাগুলো আপনার শোনা দরকার আছে। উনিও ভালো কথা বলে আপনার মতো। জাহিদ ইসলাম, আপনি তো ফ্লোরিডা আমেরিকায় আছেন, আর আমাদের সোহেল ভাই অনেকদিন পরিচিত, আমরা একসাথে কাজ করেছি, তাই না জাহিদ ভাই? এই সোহেল ভাই আবুধাবিতে আছে এখন। সোহেল ভাই আজকে এসে ওনার নিজের দল বিএনপিরও সমালোচনা করেছেন, জামাতেরও করেছেন, এনসিপিরও করেছেন। আমিও 3টা দলেরই সমালোচনা করতে চাই যে এই 3টা দলের নেতাকর্মী, স্পেশালি বিএনপি জামাতের নেতাকর্মী কোথায়? কারণ এনসিপির নেতাকর্মী নাও কম, কিন্তু বিএনপি জামাতের তো হাজার হাজার নেতাকর্মী নিউ ইয়র্কে। কিন্তু এই ঘটনার থেকে আপনার কাছে কি ইনফরমেশন আছে জাহিদ ভাই? একটু ইনফরমেশন শেয়ার করবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম মাসুদ ভাই এন্ড সোহেল ভাই। সোহেল ভাইকে তো আগে থেকেই পছন্দ করি। দেখেন, এইগুলারে বলা হলো আসল মানুষ। এই যে সেদিন একটু লাউডলি বলবেন। আমি তো মক্কা শরীফে, সৌদি আরবে, হয়তো একটু হ্যাঁ, লাউডলি একটু বলেন। জি মাসুদ ভাই, এখন শোনা যায়? এখন ভালো শোনা যাচ্ছে আগে থেকে। যে আমি যেটা বলতেছিলাম, দেখেন এই যে এই সোহেল ভাই, এর সাথে তো আমরা অনেক কথাবার্তা বলছি। এই যে এরা হইলো আসল মানুষ, এদেরকে হইলো দরকার দলের ভিতরে। ওই যে দেখেন না, মাঝে মধ্যে এসে তেলবাজি মেলবাজি কেন চেতে যায়, এইসব কারণে চেতে যায়। কথা বলতে হবে এই সোহেল ভাইদের মতন মানুষদের। আর এই যে এত বড় বড় কথা বলে, এখন তোরা গেল কি? তোরা তেলবাজরা, তোদের দেলের, আপনারা তো আমি ভিডিওটা পাঠাইছি, দেখছেন না? দেখেন কি বলতেছে ছাত্র, যে মির্জা ফখরুল সাহেব কি বলতেছে, স্যার আপনি ভয় পান না, আমরা ছাত্র শিবিরে আছি। তার আগের দিন রাতে পুরা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে কি এটা করছে, আপনি তো দেখছেন জ্যাকসন হাইট, আমরা যে দেখলাম ঘুরে ঘুরে, কত বড়। এত কিছু কইরা ফেলতে পারলি, তারপরে এত মানে মিটিং করার পর আবার তাদের সাথে কোলাকুলি করে আর কি। চিন্তা করেন, এটি হলো বিএনপি। তো মেজাজটা কেন, মানুষ কেন খারাপ বলবে তাদেরকে? মানুষ কি এইভাবেই খারাপ বলে বিএনপি কে? দেখেন, এনসিপির তো সাথে যেমন সোহেল ভাইয়ের সাথে, সোহেল ভাই তো পুরাই বলে ফেললো, আসলে তাদের সবারই দোষ। তারপর ইনুস সাহেব এই যে আমেরিকাতে যে দূতাবাস করে রাখছে, দূতাবাস কি করছে তারা জানে না? তারা তো অবশ্যই জানে যে এই বাংলাদেশ থেকে তাদেরকে আনতেছে, তারপর ইনু সাহেব যে তাদেরকে দলীয় নেতাদেরকে যে নিয়ে আসতেছে, তো আমার তো সেইভাবে প্রটোকল দেওয়া উচিত। তারা তো ভিডিও তো ছেড়ে দিছে যে নিউ ইয়র্কে এমন হচ্ছে, রাস্তাঘাটে যেই মিছিল গুলা হচ্ছে বা যে তর্কাতর্কি হচ্ছে, দেখতেছে না? তাহলে তো দূতাবাসের দরকার ছিল যে ভাই কালকে তো তাহলে আমার আরো বেশি প্রটোকল নিয়ে যেতে হবে, তাদেরকে তো রক্ষা করতে হবে আমার। বাংলাদেশ থেকে আপনার 24 সাল, 23 সাল, 22 সাল, এগুলো তো আপনারা একসাথে কথা বললাম, তখন তো আমরা দেখছি যে নিউ ইয়র্কে ফাটাইলেছে জামাত বিএনপি যৌথভাবে, আওয়ামী লীগ কত পিড়াইলো। তো এখন পিড়া খাইবো কেন? এখন তো ভালো সময়, জামাত বিএনপির ভালো সময়। তারপর ভাই বিশ্বাস করেন, আমার না খুব কান্না পেয়েছে, আমি খুব কান্না করছি যে জুলাই যোদ্ধাদেরকে এইভাবে মানে মারাটা আমার খুব কষ্ট লাগছে। আমার বিশ্বাস করেন এমন কষ্ট লাগছে, তাদের জন্যই তো আসছে যে বিএনপি এত বড় বড় কথা কয়, বা যেই দলের হোক। আপনি কিভাবে জাতীয় পার্টিকে নিয়ে, আবার মির্জা ফখরুল সাহেব কি বলে জানেন? জাতীয় পার্টিকেও তাদের সবাইকে নিয়ে তারা নাকি ভোট করবে, তার নির্বাচন এমন লাগবে। মুখটা কি খারাপ করতে মন চাইতেছেন? আপনি যদি মোকাতে আছেন, আমি মানে এত ভোট লাগবে, ভোট একদম পিছন দিয়ে ধরে দেওয়া দরকার। যারা এত যে যাত্রাবাতি নিয়ে নাচানাচি করবে, যাদের এত মায়া কান্না, ভুলে গেলেন সবকিছু। আপনারা তো জেলে গেছিলেন, ফখরুল সাহেব আপনি জেলে যান নাই? আপনার জেলে নিয়ে তারপরে আপনার লাঠি হাতে দিয়ে বের হন নাই? গেছিলেন তো লাঠি ছাড়া জেলের ভিতরে, তারপর তো লাঠি হাতে বের হয়েছেন। তার মানে কি আপনারা তো থেরাপি দিছিল? ভুলে গেলেন সবকিছু। তা আসলে কি জানেন, বাংলাদেশের রাজনীতিবিদদের সমস্যা কি, মানে সবাইকে বলবো না, 80% বা 90% সবগুলো হলো টাকায় জন্ম দিছে ওদেরকে। বিশেষ করে যদি মানুষের জন্ম দিত না, তাহলে একটু মনসত্ব থাকতো ওদের।
এই যে বলা যায় সুশীল সুশীল, এই যে কেন আমি গালাগালি করি, আমার এগুলো পছন্দ না, বিশ্বাস করেন। আমি এত সুশীল হতে পারবো না। আমার জুলাই যোদ্ধাকে আপনি অপমান করলেন, মারলেন, খুব ভালো দেখাইলো। তারপরে যে প্রেস সচিব, ওই 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 হালার নাম কি করছে ও? ইয়া, আহ, নামটা একটু বলেন তো সোহেল ভাই। হ্যাঁ, চলো একটু বলেন। তারপরে শফিকুর রহমান, শফিকুর হ্যাঁ, রহমান। তারপরে যে শফিকুল আলম, শফিকুল আলম, এই যে বিরানি আলমের বন্ধু একজন আছে না, ওই যে এখন যে বিরানি আলমের বন্ধু, এই শফিকুল আলমও বিরানি আলমের বন্ধু। হ্যাঁ, তো এই ও তলে জানে না, ও তলে নিউ একই শয়তান। মাসুক ভাই আপনি ভালো করে জানেন, ও তো আমেরিকাতে ছিল, ওই নিউ ইয়র্কে ছিল না, ওই জানে না কি হইতে পারে। তো বিরানি আলম কই এখন? ওই শুয়ারের বাচ্চা কই এখন? না, হ্যাঁ, ওই গেল কোথায়? এটা গালি তো- দিলে আমরা খারাপ, গালি দিলে আমরা খারাপ হয়ে গেলাম, আমরা রাজাকার হয়ে গেলাম। তো এনসিপির যে আপনারা সবাই যে বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত, কোন শুধু রাস্তাঘাটে যে মিছিল করবে সেটা না, সম্পূর্ণ লাইক গোড়া থেকে। ওই যে সোহেল ভাই যেমন বললো, আগাছা যদি রাইখা দেয়, গাছের মানে আগাছা সাফ না করে যদি গাছ রাইখা দেন, গাছের সমস্যা ঠিকই হবে, এমন হবেই। মাসুক ভাই আপনি কতবার বলছেন জুলাই যোদ্ধাদেরকে সম্মান দাও আর আওয়ামী লীগদেরকে বাদ দাও, কতবার আপনারা বলছেন না? কে শুনছে? আরো হবে। ইলিয়াস ভাই ভিডিওটা দেখছেন? আসলে তো ইলিয়াস ভাই বলছে না, অবশ্যই খাবেন আর খাইতে থাকবেন যদি আপনারা ঠিক না হন। জাহিদ ভাই অসংখ্য ধন্যবাদ। আপনি ফ্যামিলি সহ হয়তো বা গাড়িতে কোথাও আছেন, আমি আরো দুজন ভাই আছেন তাদেরকে নিয়ে কথা বলছি এখন। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন কথা শুনবো আব্দুল্লাহ জাহিদ ভাইকে। আব্দুল্লাহ জাহিদ ভাই, আপনার কথা শুনবো এখন। আমরা সবাইকে সুযোগ দেবো। হ্যাঁ, সালাম। মাসুদ ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার আজকের এই সুন্দর টপিক্সের উপর সুন্দর আয়োজন। শুরুতেই দুঃখ প্রকাশ করছি, নিউ ইয়র্কের যে ঘটনাটা, এটি নিঃসন্দেহে বিশেষ করে যারা প্রবাসে যারা আছেন বাংলাদেশি ভাইরা, তাদের জন্য যেমন লজ্জাজনক, তাদের জন্য যেমন দুঃখজনক, তাদের জন্য যেমন বেদনাদায়ক, অনুরূপভাবে আমরা যারা দেশের মাটিতে আছি আমাদের জন্য এটা মানে খুবই লজ্জাজনক, খুবই কষ্টদায়ক, অপমানজনক। বিগত 24শে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে ভাবমূর্তি, বাংলাদেশের যে সুনাম সুখ্যাতি বিশ্ব দরবারে যেভাবে প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে ছিল, আমার মনে হয় সেটাকে ম্লান করে দিচ্ছে নিউ ইয়র্কের এই ঘটনাটা। এজন্য দুঃখ প্রকাশ করতেছি। দ্বিতীয় বিষয়টা হলো, আপনার একটা কথার সাথে আমি একটু দ্বিমত পোষণ করতেছি, যে যেখানে বিএনপির মহাসচিব, জামাত ইসলামের নায়েবে আমির এবং এনসিপির শীর্ষ নেতা সদস্য সচিব, আমার কাছের মানুষ আর কি, আক্তার হোসেন, সেও যে মাদ্রাসায় পড়াশোনা করছে, আমি একই মাদ্রাসায় আমিও পড়াশোনা করছি। তো যাই হোক, এটা আপনার সাথে একমত এই কারণে হচ্ছি না, তিনটে দলের শীর্ষ নেতৃবৃন্দ তারা কিন্তু ব্যক্তিগত সফরে নিউ ইয়র্কে যাননি, তারা রাষ্ট্রীয় সফরে নিউ ইয়র্কে গেছেন। এবং এখানে আপনার একটা বিষয় জানা আছে, হয়তো আমার জানা নাও থাকতে পারে, যে রাষ্ট্রীয় সফরে যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান যেখানে যাক না কেন, সেখানে সম্পূর্ণ তাদের দেখভাল, তাদের দায়ভার ওই দেশে যিনি দূত আছেন তার উপরেই কিন্তু বর্তায়। এখন অনেকের মুখ থেকে এটা শোনা যাচ্ছে যে বিএনপির নেতাকর্মী কোথায়, জামাত ইসলামের নেতাকর্মী কোথায়, এনসিপির নাই, কিন্তু বাকি দুই বড় দলের নেতাকর্মী কোথায়? ভাই, আমার প্রশ্নটা হলো, এখানে আমার দলের নেতাকর্মীর দরকারটা কি? যেখানে একটা রাষ্ট্রীয় সফরে গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামে এত বড় বড় একজন প্রতিনিধিরা যাচ্ছেন, তাদের নিরাপত্তার দায়িত্বটা কি আমাদের অ্যাম্বাসেডরের নয়? তাদের দায়িত্বটা কি যে প্রোগ্রামে যাচ্ছেন তাদের উপরে বর্তায় না? এটা আপনার কাছে আমার প্রশ্ন থাকলো। দ্বিতীয়ত বিষয় হলো, তিনটে দলের নেতৃবৃন্দ যখন যাচ্ছেন, তাদেরকে পাশ কাটিয়ে আমাদের রাষ্ট্রপ্রধান কিন্তু আলাদাভাবে। তাহলে আমার কথা হলো, তারা কি যাওয়ার আগে তাদের কি কমিউনিকেশন হয়নি যে আমরা একসঙ্গে যাব? এয়ারপোর্ট থেকে নামার পরে একই প্লেনে গেলেন, একই সঙ্গে প্লেনে আবার শুভেচ্ছা বিনিময় হলো, প্লেনে আপনারা ব্রেকফাস্ট করেছেন, সবকিছু করছেন,
কিন্তু আপনাদের কি এই কথাটি হয়নি যে আমরা একসঙ্গে যখন আমাদের বিমান ল্যান্ড করবে আমাদেরকে রিসিভ করবে অমুকজন, আমাদের যাবে অমুক জায়গায়, আমাদের গাড়ি হবে, এটা কি আপনাদের কথা হয়নি? সে জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি একদিকে, জামাতের নায়েবে আমির সাহেব উনি একদিকে, এনসিপির নেতাকর্মীরা ফখরুল সাহেবের সাথে ছিলেন, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আর একদিকে। তাহলে এই ঘটনার দ্বারাই আপনি কোন দিকে আমাদেরকে মিন করবেন, কোন বিষয়টা আমাদেরকে মিন করাবেন, বা আমরা কিভাবে কোন বিষয়টা ধরে নিব, এটা আমার একটা বিষয়। আব্দুল জাহিদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আরো কিছু ভাইরা অপেক্ষায় আছে, আরো অন্য শুকরিয়া। ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা শুনবো মিজানুর রহমান ভাই। মিজানুর রহমান ভাই, ঢাকা। মিজানুর রহমান, আপনার স্পিকারটা ওপেন করে আপনার মতামত দিবেন। আপনার মাইকটা ওপেন করবে। হ্যাঁ, খুলেছে, এখন খুলেছে, ঠিক আছে, বলেন। জি, আসসালামু আলাইকুম সৈয়দ মাসুক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কাবা শরীফে আছি, মক্কা। জি ভাই, অনেক ভালো লাগতেছে। আপনার সুস্বাস্থ্য কামনা করছি আর কি, আপনার দীর্ঘায়ু কামনা করি। নিউ ইয়র্কের ঘটনাটার উপরে আপনি মতামত দিবেন। ঘটনাটা হচ্ছে যে এই ঘটনাটার সম্পূর্ণ দায়ভার আমি বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দিব। কারণ হচ্ছে এটা তো হচ্ছে একটা আন্তর্জাতিক সফর, বা যেটাই বলি আমরা জাতীয় সফর। সেখানে তো রাষ্ট্রীয় প্রটোকল তো অবশ্যই থাকবে যুক্তরাষ্ট্রের। কারণ হচ্ছে যে এখানে তো আমাদের পলিটিক্যাল বিরাট দায়ভার, জাতিসংঘেরও এখানে একটা বড় দায়ভার। অবশ্যই জাতিসংঘের মেহমান, তারা জাতিসংঘের আমন্ত্রণে গেছে। এখন সেখানকার সিকিউরিটি তো বাংলাদেশ সরকার জানবে যে কি অবস্থা সেখানকার সিকিউরিটি ব্যবস্থা, সেটা তো অবশ্যই যোগাযোগ হয়েছে সেই দেশের সরকারের সাথে, অবশ্যই হয়নি? তা তো অবশ্যই হয়েছে। এগুলো তো অবশ্যই নিয়োগ পুলিশের কাছে তথ্য ছিল, এবং সেটা তো বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে এরকম একটা হামলা বা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। আমাদের গালিব ভাই যুক্ত হয়েছে, একটু গালিব ভাই কথা বলুন। হ্যাঁ, গালিব ভাই, আপনার নাম পরিচয়। ওয়ালাইকুম সালাম। আমি গাইবান্ধা থেকে বলছিলাম। ওকে, গাইবান্ধা থেকে গালিব ভাই, বলুন তো দেখি নিউ ইয়র্কের ঘটনার উপরে আপনি এটাকে কিভাবে দেখছেন? আসলে এটা আমাদের জন্য দুঃখজনক, বাট ডক্টর ইউনূস সাহেব স্যার আমাদের ডাকে নাকি অপমান করার মতন হলো না। এটা একটা তার অতিথি, তো অবশ্যই তার একটা গ্রহণযোগ্যতা বিভিন্ন দেশে আন্তর্জাতিক পর্যায়ে আছে, সেখানে তার অতিথি হিসেবে গেছে, তাদের সাথে এরকম করাটা আসলে দুঃখজনক। এটা আমাদের বাংলাদেশের জন্য আমি মনে করি একটা নেগেটিভ সাইড। আসলে দেশের প্রতি যদি দেশপ্রেম থাকতো তাহলে অবশ্যই যে দলই করুক অবশ্যই দেশকে সম্মান করার ক্ষেত্রে এই হামলাটা করতো না। আর সবচেয়ে বড় কথা একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, জুলাই বিপ্লবের পর থেকে আসলে যে উদ্দেশ্য আমরা সংগঠিত করেছি, আসলে সেই উদ্দেশ্যটা আজও আমাদের পূরণ হয় না। কারণ আমরা বিরোধী থেকে। অসংখ্য ধন্যবাদ। গালিব ভাইয়ের লাইনটা খারাপ হয়ে গেছে। কেটিভি 24 যেখান থেকে দেখছেন সবাইকে মক্কা মোকাররমা থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবার কথা শুনবো যারা যুক্ত হয়েছেন আজকে। আমি একটু কবি শহীদ মিয়া, আমাদের কবি শহীদ ভাইকে পেয়েছি আজকে। শহীদ ভাই, অনেক মনে দুঃখ বেদনা নিউ ইয়র্ক নিয়ে। আমি আপনার মুখ থেকে একটু বিস্তারিত কথা শুনতে চাই, আপনি একটু বিস্তারিত বলবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুক ভাই, আপনি অবশ্যই ভালো আছেন। আজকে মক্কা আছেন, হয়তো হজ করছেন। শুকরিয়া আদায় করি, আল্লাহ যদি আমাকে কোনোদিন এই সুযোগ দেন আমিও এই আশা করি। যাই হোক, ওই আমাদের একটা কথা আছে, সভ্যতার বাজারে হাজার প্রাণের লাশ, অন্তরের বন্দরে মিছামিছি উল্লাস, কালো কুকুরের গলায় যখন গন্ঠা বাজার দৌড়, জোর করে সে নিয়ে গেল আনন্দময়। এটা আসলে রূপক অর্থে অনেক ভিতরে, অনেক গভীর, অনেক বিশ্লেষণের একটা বিষয়। তো আমি আমার জায়গা থেকে বলবো, লেখাপড়া নাই, পড়া নাই সমাজের সর্দার। আসলে আমাদের এই সমাজটা এই জায়গায় দাঁড়াইছে। আচ্ছা, আপনি আপনার যে জায়গা থেকে কথা বলতেছেন, এখানের মধ্যে একটা পরিবেশ করে নিছেন যাতে আপনি কথা বলতে পারেন।
এখন যদি আপনি এই যে নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা মুবারক এই জায়গা থেকে যদি আপনি লাইভ দেন, তাইলে আপনার লাইভ তো এইখানের মধ্যে সঠিক হইবে না, মানে পরিবেশের সাথে এটা মানায় না। তাই না না তাই আমরা যারা যে জায়গায় যে অবস্থায় থাকি, আমাদের একটা প্রত্যেকটা জিনিসের ওই একটা এই যে স্মৃতিকতা ইতিকতা এই কথাগুলির দিকে আমরা তাকাইতে হয়। আমি একটা জায়গায় গেলাম, এখানের মধ্যে আমার কতটুকু নিরাপত্তা আছে, এবং আমাকে যদি আমি যেহেতু এখানের মধ্যে ফেসিস্টকে তাড়িয়ে দিয়েছি এবং পূর্ব থেকেই এখানের মধ্যে একটা সূত্রপাত আছে, এখানের মধ্যে আমি যদি বাহির হই, আমার মিনিমাম 8-10 জন 15 জন মানুষ যদি আমাকে রিসিভ করে না, এখানের মধ্যে আমি একা একা বাহির হওয়াটা তো আসলে খুব বিপজ্জনক। এই বিপজ্জনক বিষয়টা কি তাদের মাথায় থাকাটা উচিত ছিল না? অবশ্যই ছিল, অবশ্যই ছিল। এই জায়গায় আমি বলবো লেখা নাই পড়া নাই। ওই যে আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনার অঞ্চলের জায়গায় এখন মান্দার গাছ আছে, মান্দার গাছ তো আপনি অবশ্যই চিনেন, মান্দার গাছ। মান্দার গাছে কাটা থাকে। হ্যাঁ, আচ্ছা, এখনের যুগের আপনার ছেলে মেয়ে যারা আছে, আপনার ওই যে আপনি যে জায়গায় থাকেন সেইখানে কি আপনি যদি বলেন মান্দার গাছ, ছেলে মেয়েরা চিনবে? চিনবে না। না, লন্ডনের বাচ্চা কাচ্চারা চিনবে না, এমনকি সৌদি আরবের চিনবে না। চিনবে না। আচ্ছা আচ্ছা, তো এখন প্রশ্নটা হইলো, হ্যাঁ, প্রাকৃতিক শিক্ষা এবং জাগতিক শিক্ষা, প্রকৃতিক কখনো শিক্ষা দেয়, কখনো জাগতিক শিক্ষা দেয়। এই বিষয়গুলি যদি আমি চিন্তা করি না, তাহলে আমার এই মানব জীবন বৃথা। আজকে যে জায়গায় যে অবস্থা হয়েছে, যদি আমি ওই যে জামাত শিবিরের যদি 5 জন সাথীরা থাকতো না বা কর্মীরা থাকতো না, তাইলে আপনি দেখেন এই যে আমরা তো মনে করি, আমি মনে প্রাণে ভালোবাসি এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে। উনি যে অবস্থায় আসিলেন, উনাকে জুতা খুলে 10টা বাড়ি দিল অনেক, কিন্তু দিতে পারছে না ওই 5 জনের জন্য। এইটাও আবার স্বীকার করবে না। আমি দীর্ঘদিন আগে একটা দেখছিলাম, একটা নাটক দেখছিলাম, একজন ব্যক্তিরে পানিতে ফালানির পরে সুব্রানুর দেওয়ার পরে তখন বলে আল্লাহ বাঁচাইবে, আর উপরে উঠার পরে সে বলে বিভিন্ন নাম। এখন ওই যখন মানে এটা অকৃতজ্ঞের জায়গা আর কি। তো আমি মনে করব আমাদের যে এই যে ছাত্র শিবির বা জামাত, তারা তো এই সমাজে আছে। এই তো লিডার জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আমি হঠাৎ করে লিংক পেয়ে ঢুকে গেলাম। জি জি, আচ্ছা আচ্ছা, দুইজনই পরিচালক, দুইজনই উপস্থাপক, জি দুইজনই মনে হয় সিলোডি। হ্যাঁ, আফসারি ভাই অসংখ্য ধন্যবাদ। দুইজনই মনে হয় সিলোডি। জি, আফসারি ভাই, আমি সুনামগঞ্জ। এই শহীদ ভাইয়ের কথা শেষ করে আফসারি ভাই আপনার কাছে আসবো। হ্যাঁ, শহীদ ভাইয়ের কথাটা শেষ করেন। হ্যাঁ ভাই, আমি যে কথাগুলি আমি যে কথাগুলি বলছিলাম, আমাদের আফসারি সাহেব তিনিও একদিন একটা স্টেজে তিনি বলছিলেন যে তারা 54 বছর পূর্বে যে কথাগুলি বলছিল আজকে তা অক্ষরে অক্ষরে প্রমাণ হয়েছে। তিনি কিন্তু এই কথাটা বলছিলেন, আমিও এই কথাটা বলবো। হ্যাঁ, আপনারা গবেষণা করেন, থিসিস করেন, ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন। একজন মানুষ সত্য এবং ন্যায়ের পক্ষে যদি থাকে, তাকে ডিনাই করে, তাকে এই পাঠাতন থেকে ফেলে দিয়ে আপনারা এখানে থাকবেন, আপনাদের আছেটা কি? আপনাদের এই চিন্তা চেতনা, এই সমাজ নিয়ে ভাবছেনটা কি? আপনারা এমন কোনো ভাবনা নাই, আপনারা টেম্পু স্ট্যান্ড বা বিভিন্ন স্ট্যান্ড দখল করছেন, আর ওই এর জন্যে আপনাদের প্রতি মানুষের ক্ষুব্ধ হয়ে এই জায়গা। এখানের মধ্যে যে ডক্টর আমাদের জামাতের নেতা যিনি ছিলেন, উনিও তো গেছেন, উনাকে স্বাগতম জানাইতে পারছে, কিন্তু উনি তাদের সাথে আগেই পরামর্শ করে আমি ওইটার সময় নামবো, ওইটার সময় তোমরা অত নম্বর গেটে থাকবা, এটা পূর্বের পরিকল্পিত থাকে। কিন্তু আপনারা যারা গেলেন, আপনাদের পূর্ব পরিকল্পিত, আপনার বিশাল বড় দল, আপনাদের ওরা কোথায় ছিল? এটা আসলে আমি বলবো এটা তাদের দোষ। এটা ওই ডক্টর এটা শহীদ ভাই সকলের কাছেই প্রশ্ন। 22 সাল, 23 সাল, 24 সাল হাসিনা যখন গেছে, তখন আওয়ামী লীগের তারা পিঠা খাইছে বিএনপি জামাতের হাতে। বিএনপি জামাতের হাতে নিউ ইয়র্কে পিঠা খাইছে। আর আজকে বিএনপির মহাসচিব গিয়েছে, সেখানে বিএনপির লোকজন নাই। এটা আমার কাছে খুবই দুঃখজনক। শহীদ ভাই, আপনাকে স্যালুট জানাই, অনেক সুন্দর কথা বলেছেন। আমরা সকল দর্শকদের কাছ থেকে কথা শুনবো। মেজর আফসারি ভাই, যদি আপনার সুযোগ না, আফসারি ভাই আপনি একটু কথা বলেন, তারপরে আমি আমাদের ইঞ্জিনিয়ার মুরসালির হোসেন জয় ভাই যুক্ত হয়েছে, তারাও কথা বলবে। যদি আফসারি ভাই সুযোগ থাকে আপনি 2বার বলবেন, এখন বলবেন, আবার কিছু শুনবেন, আবার ফিনিশিং করবেন। জি জি, আমি বিসমিল্লাহির রহমানির রহিম।
আপনারা খুব সুন্দর কথা বলতেছিলেন। আমি একটু এই বনানীতে একটা কফি হাউসে আসছিলাম আর কি, এই দেশের অবস্থা নিয়ে আলোচনা করছিলাম যে দেশটার কি অবস্থা। আমি মক্কা শরীফে হোটেলে বইসা, জি, আর আমরা এই যে কালকের ঘটনায় যে দেশের বাইরে গিয়ে অন্য এমনকি ভারতেরও কিন্তু ইয়ে নাই, মানে শাখাগুলো, রাজনৈতিক শাখা সহযোগী এটা বিদেশে নাই। এই যে মারামারি, এই যে একজন আরেকজনকে অপমান করা, হোক সে আমার শত্রু, কিন্তু দেশের বাইরে এগুলো গিয়ে ওই আমাদের আফ্রিকান কান্ট্রির মধ্যে যেমন অসভ্য মনে হতো, এখন হয়তো বিদেশে আমাদেরকে এরকমই মনে করে যে আমরা এমন একটা অসভ্য জাতি যে একজন আরেকজনকে সম্মান করতে জানি না। এবং ম্যান হ্যান্ডেলিংটা তো উন্নত দেশে খুব অন্যায়, শুনেছি কয়েকজনকে অ্যারেস্ট করেছে। যাই হোক, এই ধরনের ঘটনা তো ঘটা উচিত না এই সময়ে এসে, এই যুগে এসে, এই আধুনিক পৃথিবীতে। এটার আমি নিন্দা জানাই। আর দেশের অবস্থা খুব একটা ভালো না, কারণ সবাইকে একটা অস্পষ্টতার মধ্যে রেখেছে। এটা সবচেয়ে ঘোলাটে একটা অবপরিবেশ, এটা ঠিক না। এই যে নেপাল সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই তারা ডেট দিয়ে দিল, ছাত্ররা ফিরে গেল সুন্দরভাবে। আমি কিছুদিন আগে নেপাল ভিজিট করেছি, বেশি দিন হয় নাই। তো যাই হোক, তো আমাদের দুর্ভাগ্য যে আমরা এত রক্ত, এত শহীদ, এত ত্যাগ স্বীকার করার পরেও আমরা একটা সঠিক পথে জাতিকে নিয়ে যেতে পারছি না, এবং সামনে আরো সমস্যাই দেখতে পাচ্ছি। তো এটা ভালো কিছু দেখছি না। আর আমি পরবর্তীতে আপনার কোন অনুষ্ঠানে জয়েন করব। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা চেষ্টা করে যাচ্ছেন অনেকদিন যাবত, এই স্বৈরাচারের আমলেও করেছেন, এবং আমাদের টকশোর টপিকগুলো অনেক পরিবর্তন হওয়ার কথা ছিল, যা নিয়ে কথা বলার কথা ছিল না এখন আমরা তাই নিয়ে কথা বলি। এটা আমাদের দুর্ভাগ্য। আসলে আমরা সবাই মিলে দেশটাকে ভালো, দেশের সুনাম রক্ষা হয় এমন ভাবে বিহেভ করি, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রবাসীদেরকে বলবো যে দেশের সম্মানের দিকে সবার খেয়াল রাখা উচিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মেজর আফসারি ভাই। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে অন্য অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনাকে পাবো। আজকে আপনি বাইরে আছেন, বাইরে সময় দিবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার মুরসালিল হোসেন জয় ভাই বাংলাদেশ থেকে, আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হয়েছেন আমার প্রিয় জহিরুল ইসলাম ভাই, আরো আছেন আমাদের আরো কিছু প্রিয় মানুষ লাইনে আছেন, সবাই কথা বলবেন। জহির ভাই আপনি শুধু কথা শুনবেন, এখন ফিনিশ করবেন আপনি। আমরা এখন মুরসালিল হোসেন জয় ভাই এর কাছ থেকে কথা শুনবো। নিউ ইয়র্কে মুরসালিল হোসেন জয় ভাই আপনি জামাত করেন, আমরা এর আগে দেখে আসছি যে জামাত বিএনপি স্ট্রং নিউ ইয়র্কে, কিন্তু আজকে 2 দিন যে দুর্বল দেখলাম। আমি ওই ফ্লাইটে ছিলাম লন্ডন থেকে, আর ফ্যামিলি সহ আসছি, ফ্যামিলির সাথে থাকার কারণে নিউজগুলো আমি একটু কম দেখেছিলাম। হ্যাঁ, আর উমরায় আসছি তো একটু ফ্যামিলি নিয়ে আসছি, তো পাশাপাশি 2টা রুম, তো এই জন্য মানে আমি একটু চাইছিলাম যে একটু কম কথা বলি, মানে চাইছিলাম যে একটু নিউজগুলো দেবো। কিন্তু এখন যে অবস্থা হয়েছে নিউ ইয়র্কে, এটা নিয়ে যদি লাইভ না করি তাহলে মনে হচ্ছে যে মানে একটা অনেক অনেক জায়গা থেকে কমেন্টস আসছে কেন আমি লাইভে আসি না। মানুষ তো জানে না আমি যে উমরায়। আমি আপনার এই ওমরার যে আপনি আছেন এই ভিডিওটা অনেক, আমি গতকালকে দেখার পরে আমি আর আপনাকে মেসেজ করি না, আমি আপনাকে মেসেজ করতাম যে ভাই আপনি আজ নিউ ইয়র্কের বিষয়টা নিয়ে কথা বলেন অনলাইনে, কিন্তু আপনি ওমরাতে এই জন্য আমি বলি নাই। আজকে দেখলাম আপনি লাইভে আসছেন। আসলে একটা জিনিস কি দেখেন, আমাদের যতটুকু প্রোটোকল ওইখানে দিয়েছে সব জামাত শিবিরের লোক, মানে ওইখানে যে পরিবেশটা হয়েছিল এর তো বিএনপির বর্তমান দলের প্রধানই ধরা চলে। তাদের দলের প্রধান তো তারেক জিয়া সাহেব, উনি তো লন্ডনে আছেন। বিএনপির মহাসচিব সাহেব গেলেন, সেইখানে বিএনপির কোনো প্রোটোকল থাকলো না। আপনি দেখছেন, অবশ্যই দেখছেন এয়ারপোর্টে জামাতে তাহের ভাইয়ের ছবি দিয়ে পোস্টার, মানে ওনারা ব্যানার করে পুরো দেখলাম জামাত শিবিরের লোকই ছিল, আর কি লোক নেই। এনসিপিটা আসলে কেউ নাই। আজকে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন যে এনসিপির আক্তারের সাথে দাঁড়িয়ে কিছু মিছিল করছে, কিন্তু বিএনপিটা একেবারেই আমার চোখে পড়ে নাই। আমি দেখি সামনে থেকে যে একদম সামনে থেকে যে প্রোটোকল দিয়েছে, উনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কিন্তু ছাত্র শিবিরের সভাপতি ছিল। ওনাকে কিন্তু হাসিনার আমলে ভয়াবহ নির্যাতন করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, দান্দাবেরি পড়ায় আদালতে আনা হয়েছে, অনেকবার অনেক নির্যাতন করা হয়েছে। উনি সামনে থেকে প্রোটোকল একটু ভিডিওটা একটু দেখেন। হ্যাঁ ভাই, তো আসলে কি মানে হ্যাঁ এখন
যেখানে জামাত বিএনপি এনসিপির তো এভাবে বাইরে তো ওনাদের এরকম জনশক্তি নাই, যা যতটুকু আছে জামাত শিবিরের আর বিএনপির, এই দুইজনেরই, জামাত এবং বিএনপি। কিন্তু তারা আসলো না। মির্জা ফখরুল সাহেব উনি গেলেন, ওনাতে তো এখন এক প্রকার ধরতে গেলে ওনারা দেশে আগামীতে প্রধানমন্ত্রী। কারণ আজকে দেখলাম আমার দেশ পত্রিকা, সবাই আর কোনো পত্রিকাকে বিশ্বাস না করলে আমার দেশ পত্রিকাকে একদম অন্ধবিশ্বাসের মতোই করে বাঙালি। সেই পত্রিকায় দেখলাম অনেকগুলো নিউজ আসছে আজকে মহাসচিব সাহেবকে নিয়ে। তো উনি একটা নিউজ বলছে যে এনসিপি কে গোনাই ধরে না, আর একটা নিউজ দিছে উনি জামাত নাকি ওনার কাছে 30টা আসন চেয়েছে। আর একটা নিউজ উনি দিয়েছে ভারতের কাছে, ভারত চ্যানেলে উনি সাক্ষাৎকার দিয়েছে, ভারতের চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে আনতে হবে। আরে ভাই, আপনার কি চুলকানি থামে নাই? চুলকানি যদি না থামে তো আমাদের বলেন, আমরা কচুর লতি দেই আপনাকে। হাজলাম কি নাকি দেশের সাথে? আপনি একটা দলের প্রধান হয়ে কিভাবে এখন এই কথা বলেন? বাংলাদেশের শহীদের রক্তের দাগ শুকায় নাই, আর আপনি এখন আওয়ামী লীগের একটা জিনিস আসলে ওনারা কি মানে পেট নীতি করে না কি করে? ওনারা তো ইনকাম নাই তো, দেশের জনগণের মানে পয়সা পকেট মেরে রাজনীতি করতে আসছে বাংলাদেশে। উনি কিভাবে এইগুলো ভারতের চ্যানেলে সাক্ষাৎকার দিল আজকে এইগুলো যে আওয়ামী লীগকে আনতে হবে, জাতীয় পার্টিকে আনতে হবে? মানে ওনাদের একটাই চুলকানি হলো কি জানেন, বাংলাদেশে 93% মুসলমান, নিজেরা তো কিছু করবেও না, কাউকে করতেও দিবে না। ভারতের কাছ থেকে তাবিজ পরা নিয়ে হাসিনা চলছে। একটা জিনিস আমার বুঝে আসে না, আমি ছোট মানুষের যতটুকু বুঝি, ভারত একটা জিনিসই চায়, তার দাসী। তার দাসী যে হতে পারবে সে তার কাছে ভালো। বাংলাদেশটা কি সিকিম বানাতে চায় ওনারা? হাসিনা তো প্রায় সিকিমের কাছে চলে গেছিল। যদি এবারে হাসিনার পতন না হতো, 29 সালের নির্বাচনের পরে দেখতাম যে ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে গেছে, বাংলাদেশের হাইকোর্টে ভারতের পতাকা উঠতেছে। ওনারা কি চায় যে বাংলাদেশটা সিকিম হোক? এখনো ভারতের সাথে এত পিরিত। আর আমাদের বর্তমান যে গভর্নমেন্ট, আমরা তো অনেক আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আসছিলাম যে এই সরকারের কাছ থেকে আমরা ভালো কিছু পাবো, কিন্তু ওনারা কিচ্ছু দিতে পারেনি আমাদের। ওনারা আমাদের একটা জিনিস দিতে পারছে, আমি শেষ করে দিই। আমরা যখন হাসিনার আমলে কথা বলতাম, যখন আমি বলতাম যে সকালে আমার ক্ষুধা লাগছে, আমার দেখাইতো মেট্রো রেল, দুপুরে ক্ষুধা লাগছে দেখাইতো পদ্মা সেতু, রাত্রে ক্ষুধা লাগছে দেখাইতো হাইওয়ে রাস্তা। এখন এই সরকারকে কিছু বললে, আমি তো অনেক হাইকমান্ডের লোকজনের সাথে কথা বলি, ওনাদের কথা বললে বলে রিজার্ভের কথা, রিজার্ভ দিয়ে আমার পেট পড়বে। আপনারা কি করছেন? নেপালে যে ভাই যে নেপালের কথা বলে গেল, ভাই নেপাল আর বাংলাদেশে কি এক হয়েছে? নেপালে যে আন্দোলন হয়েছে কয়জন মরছে? নেপালে তো নেপালের আন্দোলন আর বাংলাদেশের আন্দোলন এক না। যে বাংলাদেশের 2700 ওনাদের 40 জন লোক মারা গেছে, বাংলাদেশে কি তাই হয়েছে? বাংলাদেশে তো তা হয় নাই। আর বাংলাদেশের সরকার কি পদত্যাগ করছে? বাংলাদেশে এই যে রাজনৈতিক অনেক সিনিয়র ব্যক্তিবর্গ দেখি কথা বলতে গিয়ে বলে যে পদত্যাগ করে পালাইছে। আমি বিএনপির সিনিয়র অনেক নেতা এবং জামাতের অনেক সিনিয়র নেতাকে নিজে স্বয়ং ফোন করে বলছি, তা আপনারা যখন ভাষণ দিবেন, মঞ্চে উঠে কথা বলবেন, খুব সাবধানে কথা বলবেন। শেখ হাসিনা পদত্যাগ করে নাই, সে পালাইছে, তার পতন হয়েছে। এখন উনি কি পদত্যাগ করছে নাকি? নেপালে তো উনি স্ব ইচ্ছায় হেলিকপ্টারের রশি ধরে চলে গেছে। কয়দিনের আন্দোলনে? এক সপ্তাহ আন্দোলন হয় নাই, 100 জন লোক মরে নাই, মাত্র 40 জন 45 জন লোক মারা গেছে। ওনারা স্বেচ্ছায় পদত্যাগ করছে, পালায়া চলে গেছে হেলিকপ্টারে করে। আর বাংলাদেশে যেখানে বেসরকারি হিসাব মতো আসছে প্রায় 3000 লোক মারা গেছে, আর ওনারা এখনো মানে সেই গুটু করতেছে কিভাবে তাকে আনা যায়, হাসিনাকে আনা যায়। ভাই আমরা তো জানি হাসিনা যদি আসে, মির্জা ফখরুল সাহেবের কিচ্ছু হবে না, রুহুল কবির রিজভির কিচ্ছু হবে না, মির্জা আব্বাসের কিচ্ছু হবে না, যা হবে আমার আপনার আর কিছু, কারণ তাদের কিচ্ছু হবে না। কারণ আমরা দেখতে পাইতেছি আমাদের সামনে ফাঁসির দড়ি ঝুলতেছে, আর ওনারা ওইটাই চাইতেছে যে না আমরা মানে তাদের গলায় ফাঁসির রশি ঝুলাই দিই, কিচ্ছু হবে না। 28 অক্টোবরে যখন 23 সালে আন্দোলন হলো, ওই মাসুদ আপনি মনে থাকার কথা, যখন আমি মনির ভাইকে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি মনির ভাইকে বলছিলাম, রুবি ভাইকে, যে আমরা যতদিন একভাবে আন্দোলন করতে না পারবো উনি ততদিন পর্যন্ত হাসিনার পতন হবো না। উনি আমার কিন্তু অভিভাবক তুলেও কথা বলছিলেন, উনি অনেক সিনিয়র ব্যক্তি, জন্য কিছু বলি নাই। তখন ওই সময় একটা করেছিল। জি, মোরসাল হোসেন জয় ভাই আবারও ইনশাআল্লাহ কথা বলবেন বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের বেশ কয়েকজন অতিথি, বেশ কয়েকজন দর্শক অপেক্ষায় আছে। আপনাকে ধন্যবাদ দিচ্ছি আজকের জন্য। আমরা এই মুহূর্তে কথা শুনবো আমাদের সাথে রাজনৈতিক বিশ্লেষক আমাদের প্রিয় মাহমুদ ভাই যুক্ত হয়েছেন। আমরা মাহমুদ ভাইয়ের কাছ থেকে কথা শুনবো। মাহমুদ ভাই, আজকে আসলে আমাদের সাবজেক্টটা হলো নিউ ইয়র্কে হামলা। নিউ ইয়র্কে বিএনপি, এনসিপি, জামাত, 3টি দল থেকে 6 জন নেতা ওখানে যুক্ত হয়েছেন। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জনাব মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছেন পররাষ্ট্র বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং ডাক্তার তাসনিম জারা, খুবই গুরুত্বপূর্ণ এনসিপিরও 2 জন। আর বাংলাদেশ জামাত ইসলামীর একেবারেই টপ
সেকেন্ড ইন কমান্ডার বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আরেকজন জামাত ইসলামীর অতিথি যুক্ত হয়েছেন আমেরিকার নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাওলানা মতিউর রহমান নিজামীর বড় ছেলে প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। উনি আমেরিকা থেকে যুক্ত হয়েছেন। উনি তো আর নিউ ইয়র্কের এয়ারপোর্টে আসেন নাই, উনি তো নর্থ ক্যারোলিনা থেকে সরাসরি ওখানে যুক্ত হচ্ছেন আর কি এই যে জাতিসংঘের অধিবেশনে। তো এই 6 জন, দুইজন করে এই 6 জন, এই 6 জন অতিথি সম্পর্কে আপনার কি আসলে ধারণা, কার সম্পর্কে কি মূল্যায়ন আপনার? আর নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনায় জামাত, বিএনপি, এনসিপির দায় কি, এ নিয়ে যদি আপনার বিশ্লেষণ, রাজনৈতিক বিশ্লেষণটা আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। না, আপনি 3-4 জন যে নেতা গেছে, তো 3-4 জন নেতার মূল্যায়ন যদি আমি করি, এখানের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলম 6 জন নেতা গেছে, 2 জন করে 3টা দলের 6 জন। আচ্ছা, 6 জন। 6 জনের মধ্যে এখানে আমি যদি 2 জনকেই উল্লেখযোগ্য মনে করি, সেটা হচ্ছে ফখরুল ইসলাম আলমগীর এবং সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের। তো বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় তো আমরা মনেই করতে পারি যে এই 2 জনের মধ্যে 2 জনই আগামী দিনে বাংলাদেশের আপনার রাষ্ট্র পরিচালনা করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকবেন ওনারা, আমরা ধরেই নিতে পারি। এবং তো আমার প্রশ্নটা এখানে মূল্যায়ন হচ্ছে যে এরা আমাদের জাতীয় নেতা, জাতির সম্পদ, কোনো সন্দেহ নাই। সেটা আমি ওই ব্যাপারে না বলে একটা কথা বলতেই চাইবো যে ডক্টর ইউনূস ওনাদেরকে নিয়ে গেছেন, এটা কি আমার কাছে একটু মানে ব্যাপারটা এরকম মনে হচ্ছে, এটা কি প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের যে হিজবুল বহারে ট্যালেন্টদেরকে নিয়ে যাইতো শুনতাম আমরা, ঠিক আছে, এটা কি ওরকম কিছু কিনা? ওনাদেরকে নিতে হবে কেন, বা নেওয়ার ওনারা বা কেন গেলেন, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। আপনারা কেউ ইয়ে করবেন সেটা আমি জানি না। আপনার প্রশ্নের উত্তর জানি না এখনো, আমরা অপেক্ষায় আছি, কোনো সমালোচনা করি নাই যে যাওয়ার পরে সফরটা শেষ হওয়ার পরে কি পেলাম, কি রাইট না, আমি বলি, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে ওনার ডক্টর ইউনূস বলছেন, বলার সাথে সাথে ওনারা আপনার ওনার সফর সঙ্গী রাজি হইলেন কি কারণে, কি জাতি এর থেকে উপকার পাবে? আমি এটা এই মুহূর্তে, এটা আমার জিজ্ঞাসা, আমার ক্ষুদ্র জিজ্ঞাসা, যে 2টা দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম সারির প্রথম ব্যক্তি বা সেকেন্ড ব্যক্তি, 2টা দলেরই সেকেন্ড ব্যক্তি। এদিকে এনসিপির যে আপনার সেকেন্ড ইন কমান্ড, সে মানে অবস্থার পরিপ্রেক্ষিতে সে অনেক বড় নেতা। তেল গুনে কেরোসিনও তেল হয়ে যায়, বাজার গুনে কেরোসিন অনেক সময় তেল হয়ে যায়। তো এখন সে অনেক বড় নেতা, ঠিক আছে, ভালো কথা, তাকে না হয় বগল দাবা করে নিয়ে যেতে পারে, সে আগামী দিনে নেতা হবে, একটা ভবিষ্যৎ এনকারেজমেন্ট অনেক কিছু এখানে থাকতে পারে। এর আগে যেরকম গত বছর উনি নিয়ে গেছেন কাকে, এই যে ইয়াকে, মাহফুজ আলমকে, এদেরকে নিয়ে গেছে। আমরা এটা দেখি যে আগামী দিনে ভবিষ্যৎ যারা নেতা হবে তাদেরকে একটা উৎসাহ করা, তাদেরকে এনকারেজমেন্ট করা, এবং তারা এতে তারা ইয়ে হবে, তারা উৎসাহিত হবে, তারা শক্তিশালী পাবে। এতে জাতির কোনো লাভ হোক আর না হোক, কিন্তু এই ভবিষ্যৎ নেতাদেরকে উৎসাহ দেওয়া, সেটা হইতে পারে। কিন্তু এই 2 জন জাতীয় নেতা ডক্টর ইউনূস বলার সাথে সাথে কেন যাবেন, এটা আমার বিরাট প্রশ্ন, এবং ওনাদের যাওয়া উচিত হয়েছে কিনা এটা ওনারা আবার ভেবে দেখবেন। এক, সেকেন্ড দিক হচ্ছে ডক্টর ইউনূস গতবারও ওখানে গেছেন, এবারও ওখানে গেছেন, এটা রুটিন একটা সফর, জাতিসংঘে প্রতি বছর যাইতে হয়, সেপ্টেম্বর মাসে অধিবেশনে যাইতে হয়, না গেলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি পররাষ্ট্রমন্ত্রী এটা প্রতিনিধিত্ব করলে চলে, বা সরকারের পক্ষ থেকে কেউ একদিন গেলে চলে। এটা এমন নয় যে এখানে আমি যে পরিমাণ টাকা খরচ করি ওখানে যাওয়া হয়, এটার আউটকামটা কি? আমি জাতি হিসেবে যদি একজন ক্ষুদ্র নাগরিক জিজ্ঞেস করতে চাই যে এই আপনি বহর নিয়ে গেলেন, এটার রেজাল্টে কি পাইলাম আমি? আপনি কি পুরা জাতিকে, আজকে আমরা ভাবতে পারতাম যে ডক্টর ইউনূস মানি সারা পৃথিবীর ক্রেজ, সারা পৃথিবীর ক্র্যাশ। ডক্টর ইউনূস বলবে পুরা জাতির সামনে, জাতিসংঘের প্ল্যাটফর্মে, যে আগামীকাল থেকে আমার রোহিঙ্গা সব নিয়ে যেতে হবে আপনারা, এবং সবাই হুড়মুড় করে ওনার এই কথাটা শুনবে, মানবে। তাহলে বুঝলাম যে আমাদের বিরাট কাজ হয়েছে। উনি আমাদের মালয়েশিয়াতে আমাদের যে মিডল ইস্টের যে দুবাইতে আমাদের বন্ধ করে দিল ভিসা, গতকালকে দেখলাম ভিসা নতুন করে বন্ধ করে দিছে। উনি ওখানে বাধ্য করবেন, বলবেন ওনার একটা কথা
বাধ্য করার দরকার। ওনার একটা কথায় তো ফুৎকারে কোন ফায়াকুন হয়ে যাওয়ার কথা। উনি বলবেন যে না ভাই এটা তুমি করতে পারবে না। একটু মাহমুদ ভাই, এই যে আরব আমিরাতের 9টা দেশ, সম্ভবত 7টা কি 9টা দেশ, এইখানে বাংলাদেশের নামটা আসলে নাই বলে আমি জানতে পেরেছি। এই চক্ররা মানে বুঝেন না, ওই যে রাজনৈতিক চক্ররা বাংলাদেশের নামটা ঢুকাই দিছে, কিন্তু অফিসিয়ালি বাংলাদেশের নাম নাই আমি জানতে পেরেছি, কিন্তু আমিও 100% না, কিন্তু জানতে পেরেছি। এই জন্য যাই হোক, আমরা তো খবর মাধ্যমে জানতে পারলাম যে বাংলাদেশে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এরকম প্রায় করে তো মিডল ইস্টে বিভিন্ন দেশ করে, মালয়েশিয়া করে, প্রায় আমাদেরকে এক ধরনের মানে ভেলকিবাজি দেখায়, আমাদেরকে হ্যারাসমেন্ট করে। এগুলার ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এগুলার ব্যাপারে রাজনৈতিক নেতাদের চাইতে, দলীয় নেতাদের চাইতে ওনার বক্তব্যটা বেশি শক্তিশালী হবে, এটা আমরা ধারণা করতেছি। উনি যখন থেকে আমরা ওনাদেরকে দায়িত্ব দিছি, ওনাকে দায়িত্বটা দিছি, এখন দেখলাম যে রাজনৈতিক নেতারা এর চেয়ে ভালো উল্কা দিতে পারে। তো এই যে ব্যাপারটা, এখন আপনি ওনাকে গেলেন ওখানে, উনি নিজে যান নাই, ওনাদেরকে নিয়ে গেছেন, ওনাদেরকে একটা বর্ম হিসেবে নিয়ে গেছেন, একটা শিল্ড মানে একটা ঢাল নিয়ে গেছেন। কারণ উনি গত কয়েকদিনে বা গত কয়েকটা প্রোগ্রামে ইভেন্টে লক্ষ্য করছেন যে বাংলাদেশের যে সরকারের পক্ষ থেকে যারা যায় তারা বিভিন্ন হেনস্থার শিকার হয়, তারা মানে গালিগালাজের শিকার হয়, অনেক শিকার হয়। এটার জন্য উনি ভাবছেন যে এদের তো প্রচুর ফলোয়ার্স আছে, ফ্যান আছে, তো এটা কম হবে। এটা রং, দিস ইজ টোটালি রং। এবং সেই ট্র্যাপে আমাদের এই জাতীয় নেতারা কেন পড়লো, এটা আমার অত্যন্ত বিনয়ের সাথে আপনার এই মাধ্যমে আমি আমার প্রশ্ন যে হ্যাঁ, এটা প্রথম কথা হচ্ছে ডক্টর ইউনূস যদি ওখানে না যেতেন, আমাদের ফরেন অ্যাডভাইজারকে পাঠাতেন, আরামসে চলতো, কোনো অসুবিধা ছিল না, বরঞ্চ এর চাইতে আরো বেশি আউটকাম আসতো। ওনারা এখন যে আউটকাম উনি আশা করতেছেন, এর চাইতে শুধু ফরেন মিনিস্ট্রি রিপ্রেজেন্ট করলে, ফরেন অ্যাডভাইজার রিপ্রেজেন্ট করলে আরো ভালো আউটকাম আসতো। দ্বিতীয় যেটা কাজ করলেন যে ওনাদেরকে নিয়ে গেলেন, আমার কোন জাতির কোন স্বার্থ উদ্ধার হইলো ওনাদেরকে নিয়ে। থার্ড কথা হচ্ছে বিদেশে যে আমাদের ডায়াসপোরা কমিউনিটি আছে দীর্ঘদিন থেকে, এটা আজকে নয় শুধু, এটা আওয়ামী লীগ বিএনপি এটাকে নার্চিং করছে, তারপরে আপনার লালন পালন করছে, প্রশ্রয় দিছে, ডায়াসপোরা কমিউনিটিকে ব্যবহার করার এই যে দীর্ঘদিনের প্র্যাকটিস, এটা আজকে বিদেশে আমাদের ভাবমূর্তি কোথায় চলে গেছে। এটা আপনি তো বিদেশে থাকেন, এই সাউথ এশিয়াতে তো আরো দেশ আছে, ইন্ডিয়া, নেপাল, ভুটান, কোন দেশে এরকম নেতারা আসলে এরকম হুমড়িকায় পড়ে, এরকম মানে মানে মিছিল হয়, এরকম আপনার সেখানে ডেমনস্ট্রেশন হয়, ডিম মারামারি হয়, গালাগালি হয়, একটা দেশ আপনি যদি দেখাইতে পারেন আমি খুবই কৃতজ্ঞ থাকবো। একটা দেশ হয় না, বরঞ্চ বড়জোর না, বড়জোর কি হইতে পারে, বড়জোর হেড অফ দ্য স্টেট সরকার প্রধান গেলে হয়তো অভিনন্দন জানানোর জন্য হইতে পারে, কিন্তু অভিনন্দন তো দূরের কথা, যেভাবে এখন ওনাদের বিষয় না, এটা বিষয়টা পুরো জাতির বিষয়, যে আমরা জাতি হিসেবে খুবই মানে কি মেসেজ যাচ্ছে, আমরা একটা বিশৃঙ্খল জাতি, আমরা মানে গণতন্ত্রের নামে গণতন্ত্রের সৌন্দর্য বুঝি না, নানা মেসেজ তো যাচ্ছে এখানে। এগুলো জেনেও ডক্টর ইউনূস এগুলো জানতেন, আমাদের ডায়াসপোরা কমিউনিটি যে বিভিন্নভাবে বিভক্ত, তারা যে ব্যবহৃত হচ্ছে এই বড় বড় দলগুলোর দ্বারা, এটা ওনারা জানতেন ভালো করে। তারপরও ওনাদেরকে ওখানে নিয়ে গিয়ে এই আমাদের পুরো জাতিটাকে মাথায় হেড করছেন। এটার জন্য আমি মনে করি এই সরকার অপরাধ করেছেন আমাদের জাতিকে। আমি ওদের তো দোষ দিব না, এই যারা ডেমনস্ট্রেট করতেছে বা করবে, এটা অন্য দল গেলে এটাই হবে। আজকে যদি একটা দল ক্ষমতায় আসে এবং তার দল থেকে কেউ যায়, সেটা হবে। এই যে পরম্পরা চলে আসতেছে, এটাকে এই ইউনূস সরকার এটাকে কন্টেইন করতে পারতো এবং এটাকে নিরুৎসাহিত করতে পারতো। আমি দেখলাম যে উনি আরো উৎসাহ দিচ্ছেন, এদেরকে নিয়ে গিয়ে উনি আরো উৎসাহ দিচ্ছেন এই বিশৃঙ্খলা এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি যাতে নষ্ট হয়, এটাকে আরো বেশি উনি উৎসাহিত করেছেন। এটা কেন করেছেন আমার তো এই মুহূর্তে মনে হচ্ছে ওনার ভিতরে কোনো ইভিল ডিজাইন, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। মাহমুদুর রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকে আরো ডিটেলস জানার জন্য আরো 2টা দিন পরে আমরা অধিবেশনটা শেষ হোক, তারা ফেরত আসুক, কি পেলাম কি দিলাম এই নিয়ে আলোচনায় আপনাকে অবশ্যই আমরা আমন্ত্রণ জানাবো, আলোচনা শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এই মুহূর্তে মক্কা শরীফে আছি, এই কাবা শরীফের পাশে জাস্ট ফ্যামিলি। আমার জন্য একটু খাস করে একটু আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে অবশ্যই, ইনশাআল্লাহ কবুল করবে। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। কালকে ফ্যামিলি সবাই আসছি, তো এখন আমি একটু তারা পাশের রুমে আর কি, আমি আমার ছেলে তারা পাশের রুমে আছে, আমি ভাবলাম যে নিয়োগের এই বিষয়টা নিয়ে একটু লাইভ না করলে হচ্ছে না, এই জন্য লাইভটা করতে হচ্ছে। তো মাহমুদ ভাই, ইনশাআল্লাহ পরের লাইভে আমরা আরো বেশি কথা শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।
জহির ভাই লন্ডন থেকে যুক্ত হয়েছে, আমার প্রিয় জহির ভাই। জহির ভাই, অনেক আলোচকরা এত আলোচকদের চলে আসবে আমি ভাবতে পারি নাই। আমি ভাবছি যে জহির ভাই 2-3 জন আপনারা ছোট ছোট করে কথা বলবেন। অলরেডি 55 মিনিট হয়েছে, আমি অবশ্যই একটু বাইরে যেতে হবে। তো জহির ভাই আরো বেশ কয়েকজন যুক্ত হয়েছে, ওনাদেরকে আমি দিচ্ছি না। আগামীকাল ইনশাল্লাহ আপনার প্রিয় ভাই নজরুল ভাই, শ্রাবণ ভাই, আরো যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আগামীকাল ইনশাল্লাহ আমরা সুযোগ দেবো। জহির ভাইকে আমি 5 মিনিট সময় দিচ্ছি। জহির ভাই, শুধু নিউ ইয়র্কের উপরে আপনি 5টা মিনিট আপনার ভূমিকাটা প্রকাশ করবেন। ধন্যবাদ মাসুক ভাই, আমি 5 মিনিট আমি এর আগে শেষ করে দেবো। আমি জাস্ট ওই যে মাহমুদুল ইসলাম ভাই যে কথাটা বলেছেন ওনার সাথে আমি সম্পূর্ণ একমত। জাস্ট আমি একটি জিনিস এড করতাম চাইতেছি, গতকালকে যে ঘটনাটা ঘটেছে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপনার দ্বিতীয় সারি নেতা এবং বাংলাদেশের সবচেয়ে প্রথম সারির তৃতীয় ম্যান এবং উনি শুধু মহাসচিব আসলে দ্বিতীয়, তারা তো মা ছেলে, এটা একজনই ধরেন, একজনই দ্বিতীয় ম্যান। শুধু দ্বিতীয় নাই, উনি হচ্ছেন সর্বদলীয় সকল দলের মধ্যে উনি একজন গ্রহণযোগ্য এবং বাংলাদেশের মধ্যে একজন সজ্জন ব্যক্তি। সাথে সাথে হচ্ছে গিয়ে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির। আপনি এত বড় একটা প্রাচীন দলের একটা নায়েবে আমির, আপনার একটা সামান্য শিশু না। আপনি ওই যে ভাইয়ের সাথে আমি একমত, এনসিপি যেগুলো হচ্ছে এগুলোকে আমি হিসাবেই ধরি না। এগুলো আপনি দেখবেন নির্বাচনের পরে এগুলো কোনো হিসাবই থাকবে না বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের 2জন বিজ্ঞ রাজনীতিবিদকে ডক্টর ইউনূস সাহেব সাথে নিয়ে উনি আজকে প্রমাণ করে দিয়েছেন উনি যখন উনার পালানোর সময় আসবে বাংলাদেশের সকল মানুষকে উনি বঙ্গোপসাগরে রেখে উনি পালিয়ে যাবেন। তার প্রমাণ উনি নিউ ইয়র্কের মধ্যে দিয়েছেন। কারণ আমি জানি না কিসের জন্য উনি নিউ ইয়র্কে গিয়েছেন, জাতিসংঘে গিয়েছেন, যাওয়ার সময় এই 3টা দলের 6 জন রাজনীতিবিদকে উনি সাথে নিয়ে গেছেন। কিন্তু এটা ওনার সম্পূর্ণ দায়িত্ব ছিল, ওনার রেসপন্সিবিলিটি ছিল, একেবারে এয়ারপোর্ট থেকে নিয়ে ওদের হোটেল পর্যন্ত নিয়ে যাওয়া ওনার নিজের দায়িত্ব ছিল। কিন্তু আমরা দেখলাম বিমানের মধ্যে ওনারা কি সুন্দর সুন্দর ছবিগুলা সেলফি তুলে ফেসবুকে ছাড়লেন এবং ওনার প্রেস সচিবের পক্ষ থেকে। কিন্তু কেন এই মানুষগুলাকে উনি এয়ারপোর্টে রেখে উনি নিজের আপনার ফার্স্ট সিকিউরিটি নিয়ে পালিয়ে চলে গেলেন? আরে মির্জা ফখরুল, আরে ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী আমরা সমালোচনা করতে পারি, কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল। তারা ডাক দিলে আইলো 300-400 মানুষ এয়ারপোর্টে আসতে পারে, এটা তাদের ক্যাপাসিটি রাখে। কিন্তু আপনার সঙ্গে করে একজন মানুষকে আপনি সাথে নিয়ে তার দলকেও জানাইলেন না, আপনি এবার রাস্তার মধ্যে পালিয়ে গিয়ে। আমি তো আমার জীবনে এইরকম আমি সবচেয়ে কষ্ট লাগছে কালকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি একটা অসহায়ের মতো দেখেছি। আরে এটা আমার মনে হইতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে ভাইয়ের সাথে আমি একমত, ওর অন্তরে কোনো কুচিন্তা ছিল এবং এদেরকে নিয়ে বেজ্জত করার জন্য তার একটা প্ল্যান ছিল। এর জন্য সম্পূর্ণরূপে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী এবং এটা থেকে সে প্রমাণ করেছে। আমি এখান থেকে জাস্ট আমি বলতেছি বাংলাদেশ জামাত জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলাম, আপনাদের দায়িত্ব হচ্ছে কি কাদা চুরাচুরি বন্ধ করে আপনারা এক হয়ে অতি দ্রুত ডক্টর ইউনূসের কাছ থেকে দেশকে রক্ষা করুন। কারণ সে দেশকে জাহান্নামে ফালিয়ে যাবে। শেখ হাসিনা নাইলে 2-3টা দিন আগে অ্যালার্ম দিয়েছিল সে চলে যাবে, কিন্তু ডক্টর ইউনূস এই সময় কাউকে দিবে না। সে দেশের মানুষকে বিপদে রাখে, সে পালিয়ে যাবে। তার প্রমাণ হচ্ছে খালকে সে দিয়েছে। খালকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপরে যা হয়েছে এবং এই যে এনসিপির যে আখতার হোসেনের উপরে যা হয়েছে, এর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। সে দেশে হওয়ার পরে তাকে সকল দল মিলে তার কাছ থেকে দাবি আদায় করতে হবে যে সে কেন এটা এই নেতাদের সাথে করলো। আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ তো ভাই আমরা 2006 সাল তাহলে দেখে আসতেছি যে তারা কত অগ্র, কিন্তু খালকে তারা যে ব্যবহার করেছে এটা তারা ভালো ব্যবহার রেখেছে। আপনি দেখছেন মির্জা ফখরুল ইসলামের আলমগীরের এখানে পাশে তারা এই যে যারা উমামার পাশে যা একটা ডিম মেরেছে, কিন্তু তারা তো আঘাত করে নাই, তারা তো আপনার হামলা করে আপনার কি বলবো ফিজিক্যালি তো এটা করে নাই। এরপরে তো তারা অনেক আপনার সভ্যতার পরিচয়, এই অসভ্য দলের কাছ থেকে তো আমি মনে করি এটা সবচেয়ে ভালো একটা সভ্য পরিচয় আপনাকে ব্যবহার দেখাইছে তারা। কিন্তু এখানে ডক্টর ইউনূস সাহেবের দায়বদ্ধতা ছিল, ডক্টর ইউনূস সাহেব এর জন্য সম্পূর্ণ দায়ী। তাই আমি বলবো আমরা তো আপনার টকশো থেকে অনেক আগ থেকে বলে আসতেছি যে আমরা ডিভাইডেড হওয়া যাবে না, আমাদের ঐক্য থাকতে হবে। কারণ ভারত আওয়ামী লীগ বা যতই আমরা বলি তারা ফিরে আসবে, তারা আসলে কিন্তু এইভাবে আমরা যে ডিভাইডেড হইতেছি, আমরা একদল আরেক ধরনের মুখ দেখা থেকে বন্ধ করে দিচ্ছি, আমাদের জন্য বিপদ কিন্তু বেশি দূর না। আরেকটা জিনিস বলে আমি দেখছি প্রথম থেকে যে যখন এয়ারপোর্টে ঢোকার পরে এই ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং হচ্ছে কি আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং হচ্ছে কি যে আখতার হোসেন এবং যারা উমামা যারা যে এনসিপির তারা কিন্তু একসাথে ছিলেন। এয়ারপোর্টে ঢোকার পরে এরা সবাই কিন্তু একসাথে ছিল, কিন্তু জামাতের লোকজন এখানে ভিতরে ছিল, তাদের সবাইকে ট্রাই করেছিল যে তাদেরকে প্রটোকল দেওয়ার জন্য। কিন্তু যখন জামাতের লোকেরা সবাই খালি তাহের ভাই তাহেরা বলছিল, তখন মির্জা ফখরুল ইসলাম সাহেবের একটু আপনার বিব্রত লেগেছে। এটা স্বাভাবিক হয়েছে, উনি একটা বড় দলের নেতা, ওনার কেউ আসলো না ওনাকে রিসিভ করার জন্য, কিন্তু এখানে দেখা যাচ্ছে সারা জামাতুল ইসলাম। কিন্তু এরপরে যখন উনি সামনে ছিল জামাতের লোকেরা ওনাকে কিন্তু খুব সুন্দর ব্যবহার ওনার সাথে করেছে, তারা প্রটোকল দিয়েছে। কিন্তু উনার এই যে তাহের ভাই বলাটা ওনার কাছে বিব্রত বোধ মনে হয়েছিল, এজন্য উনি আমি দেখছি যে গেইটের বাইরে চলে গেলেন। বাইরে যাওয়ার পরেও উনি যখন বাইরের অবস্থা দেখেছেন
তখন কিন্তু উনি চেষ্টা করেছিলেন ভিতরে ঢোকার জন্য, এবং জামাতের যে প্রটোকল অফিসারদের, জামাতের যে লোকদের ভিতরে উনি ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু এই হাই কমিশনার কয়েকটা লোক উনাকে টানিয়ে সামনে দিয়ে নিয়ে গেল। আমার কাছে এখানেই আমার সন্দেহ লাগছে এটা পরিকল্পিত ছিল। এই হাই কমিশন, আপনি দেখেন আমেরিকার হাই কমিশন বলেন, বাংলাদেশ লন্ডনের হাই কমিশন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে আসে, দেখা যায় সকালে বেলা, আগামী সকালে তার প্রোগ্রাম কোথায় হবে এটা আমরা জানার আগে কিন্তু আওয়ামী লীগ জেনে ফেলে। এরপরে আমেরিকায় সেম ঘটনা ঘটে, যখন দেখা যায় সরকারের কোনো কর্মকর্তা কর্মচারী যায়, এই আপনার যে জুলাই অভ্যুত্থানের যে নায়করা এটা খবর পাওয়ার আগে আওয়ামী লীগ পেয়ে যায়, তাতে প্রমাণ করে আওয়ামী লীগ, বাংলাদেশ পৃথিবীর যত হাই কমিশনার গুলো আছে, এমবেসি গুলো আছে, সবকিছু আওয়ামী লীগের লোক এখনো হয়ে গেছে। এদেরকে ছাঁটাই না করে, তাই এখানে সম্পূর্ণরূপে আমি মনে করি যারাই আওয়ামী লীগের সাথে উদারতা দেখিয়েছিলেন 5 তারিখের আগে, রাষ্ট্রীয়ভাবে ক্ষমা ঘোষণা করেছেন, অথবা এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বারবার বলেন আপনার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, জাতীয় পার্টি ছাড়া নির্বাচন, তার প্রমাণ উনি খালকে পেয়েছেন। আল্লাহ ওনার সম্মান রক্ষা করেছে, কারণ এখানে জামাত শিবিরের কিছু লোক উনাকে যখন দেখছে ভিতরে থেকে যে ওনাকে তারা অ্যাটাক করে আক্রমণ করে বলছে, ওরা দৌড়িয়ে গেছে। যেই বাড়িটা ওনাদেরকে প্রটোকল দিয়েছে, উনি, আমি যখন স্টুডেন্ট জমানায় ছিলাম শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, তখন উনি আমাদের এরিয়ার শিবিরের সভাপতি ছিলেন মারুফ ভাই, ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, আমি দেখার সাথে সাথে চিনে ফেলেছি। এবং উনারা যদি থাকতেন না, তাহলে অবস্থা মির্জা ফখরুল ইসলাম সাহেবের, আমি তো মনে করি গত 40-50 বছর রাজনীতির যে ক্যারিয়ার উনি অর্জন করেছিলেন, কালকে কিন্তু উনার সবকিছু মাটি হয়ে যেত। কিন্তু ওরা তাকায় ওনাকে রক্ষা করেছেন। কিন্তু এর জন্য আমি বলি সম্পূর্ণ ডাইরেক্ট এই যে জামাতের লোকদের বলয়ের মধ্যে থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বাহির করে নিয়ে গিয়েছে যে হাই কমিশনের লোকগুলা, এখানে সম্পূর্ণ আওয়ামী লীগের হাত ছিল। ওরা ইচ্ছাকৃতভাবে প্রি প্ল্যানেট এই কাজটি করেছে, যে দেশের জামাতের সাথে যদি উনি থাকে ওনাকে তারা বেজ্জত করতে পারবে না, ওনার উপরে ওনার হামলা করতে পারবে না। এই জন্য এই হাই কমিশনের লোকগুলা নিরাপত্তা দিবে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আখতার হোসেন এবং তাসলিম জারাকে তারা নিয়ে আওয়ামী লীগের কাছে ছেড়ে দিয়েছে। তাই এখান থেকে আমি বলি গতকালকে যা ঘটেছে সম্পূর্ণ মির্জা, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা দায়ী। ওনারা আর 1 সেকেন্ড রাষ্ট্র ক্ষমতা দেখার মতো ওনাদের যোগ্যতা নাই। গত 1 বছরে ওনারা রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, রাষ্ট্র পরিচালনার মতো সামান্যতম যোগ্যতা ওনারা দেখায় নাই। আর তার আমি যেটা বলতে চাই, এই যে এনসিপির মুনাফিক গুলাকে, আমাদের জামাতের শিবিরের বাইদের আমি বলবো এই এনসিপি কে আর যাতে বিশ্বাস না করেন। আপনি দেখেন গত সপ্তাহ, আগের সপ্তাহে যখন মাহফুজ আলম লন্ডনে আসলো, তাকে আওয়ামী লীগ অ্যাটাক করলো, তাকে রক্ষা করলো কারা? গিয়ে আমাদের জামাতের যে আবু বকর মোল্লা ভাই, তারা পরে তার এই পরে হামলা শুনে তারা দৌড়িয়ে গেলেন। যাওয়ার পরে যখন ফেসবুকে ছবি আসলো, ওনাদের অনেক সমালোচনা করতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের শিবিরের বিরোধিতা করলো এনসিপি লোক, এখন আপনারা এখানে সেখানে গেলেন। তখন আবু বকর মোল্লা ভাই উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে ওরা তো আমাদের জুলাই যোদ্ধা, যখন দেশে আওয়ামী লীগ আক্রমণ করেছে আমরা এদেরকে আমাদের ইমানি দায়িত্ব আমরা রক্ষা করতে গেছি। কিন্তু পরের দিন ঘুমতে উঠে আমি দেখি মাহফুজ আলম কি, সে থ্যাংক ইউ দেওয়ার বদলে সে মওদুদিবাদের বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছে। আজকে সেম ঘটনা ঘটেছে। কালকে জামাত ইসলাম যদি না থাকতো, তাদের আখতার হোসেন, তাসলিম জারা আমাকে আওয়ামী লীগ ফিসিয়ে ফেলতো, কিন্তু এই জামাতের লোকরা বাঁচাইয়া দিল। আজকে একটু আগে আমি দেখছি এই যে তার নাম কি, নাসিরউদ্দিন পাটোয়ারি, সে উল্টা থ্যাংক ইউ দেওয়া তো দূরের কথা, উল্টা সে বলতেছে যে সেখানে জামা শিবির থাকা অবস্থায় কেন আখতার হোসেনদের উপর হামলা হলো, এদের মুনাফিকির জন্য এদেরকে দায়বদ্ধ দিতে হবে। দেখেন থ্যাংক ইউ না দিয়ে উল্টা সে জামাত শিবিরকে বলতেছে মুনাফিক। তাই আমি বলবো কসবা টিভির মাধ্যমে জামাত শিবির, এখানে আমিরে জামাত থেকে নিয়ে এখানে নিম্নলবের সব কর্মীকে বলবো এনসিপির প্রতি সামান্যতম দয়া দেখাবেন না, এবং বিএনপি জামাতের দূরত্ব সৃষ্টির পেছনে হচ্ছে এই মুনাফিক এনসিপি গুলা। তাই এদের সম্পর্কে যত আগে আপনারা সতর্ক হবেন, ডক্টর ইউনূসের সাথে চাপ দিয়ে 2 দল সমঝোতা করে নির্বাচন যত আগে আদায় করতে পারবেন, দেশের জন্য মঙ্গল এবং শহীদ ফ্যামিলিদের জন্য মঙ্গল, সকলের পিঠ বাঁচবে। অন্যথায় ডক্টর ইউনূস দেশকে ধ্বংস করে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ জহির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আরো কিছু প্রিয় ভাইয়েরা এখন যুক্ত হয়েছেন, আমিনুল ইসলাম ভাই, নজরুল ভাই যুক্ত হয়েছে আমাদের। আমি এখন মক্কা শরীফে আছি, একটু বাইরে হতে হবে ছেলেকে নিয়ে, মানে বাচ্চা ফ্যামিলি সবাই তো আমার একসাথে। এখন আমার জন্য তারা আটকিয়ে আছে 1 ঘন্টা 4 মিনিট 5 মিনিট আমি লাইভটা করেছি। আমাদের জন্য ভাই দোয়া করবেন প্লিজ মক্কা থেকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 2 সপ্তাহ আছি, মক্কা 1 সপ্তাহ, তারপর মদিনা 1 সপ্তাহ। আমরা ইনশাআল্লাহ নিয়মিত লাইভ করব, ভিডিও করব ইনশাআল্লাহ, ছোট ছোট করে সময় মতো আমি যখন সুযোগ পাই ইনশাআল্লাহ লাইভ করব, আলোচনা থাকবে ইনশাআল্লাহ। সবাই যুক্ত থাকবেন কেডিবির সাথে। এই প্রত্যাশা রেখে আপনারা সবার জন্য আমি দোয়া করছি, এবং আমার জন্য, আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা করা হলো। আপনারা জানেন যে কঠিন একটি সময় বাংলাদেশ পার করছে। সামনেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ যেভাবে চলছে বা যেভাবে পার হচ্ছে,
কঠিন একটি সময়ই বলা চলে। আওয়ামী লীগের নানান হুমকি দামকি চলছে, অন্যদিকে বিএনপি জামাতের মধ্যে যে বৈরিতা, বিএনপি জামাতের মধ্যে যে অনৈক্য, এই অনৈক্য একদম হিংসাতে রূপ নিয়েছে এবং কথার লড়াই তো অনেক আগে থেকেই শুরু হয়েছে। এখন দেখছি আমরা নিজেদের মধ্যে লড়াই শুরু হয়েছে, ধাওয়া পাল্টা দেওয়া এগুলো শুরু হয়েছে। ডাকসুতে জাকসুতে আর শিবিরের ভূমিধস জয় এবং ছাত্র দলের ব্যাপক অবনতি, ব্যাপকভাবে পরাজিত, কোনোভাবেই ছাত্র দল এবং বিএনপি মেনে নিতে পারছে না। এর অনেকগুলো কারণ রয়েছে। বড় বড় রাজনীতিবিদ যারা রয়েছে, রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছে, তারা বলছেন যে শিবির 5ই আগস্টের পর থেকে, অর্থাৎ জুলাই যে আন্দোলন হলো তখন থেকে তাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য মানুষের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। এবং 5ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়েম সহ শিবিরের যে প্যানেলগুলো রয়েছে বা যারা এই ছাত্র শিবিরের সাথে জড়িত, তারা তাদের ব্যবহার, আচার ব্যবহার, তাদের কথাবার্তার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মন জয় করতে সক্ষম হয়েছে। অন্যদিকে আদিব ছাত্র দলের যারা রয়েছে, যারা ডাকসুতে নির্বাচন করেছে, তারা আসলে যেভাবে কথা বলেছে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, এতে ছাত্রছাত্রীরা তাদেরকে গ্রহণ করেনি এবং ছাত্রছাত্রীদের ভোটেই, ডাকসুতে বিপুল ভোটে শিবিরের এই জয়। প্রিয় দর্শক, এ হলো ডাকসু জাকসু নির্বাচন এবং সামনেই রয়েছে আমাদের জাতীয় নির্বাচন। সে নির্বাচন নিয়েও নানান আন্দোলন চলছে, নানান আলোচনা সমালোচনা চলছে। পিআর পদ্ধতি বা আগের নিয়মে নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে, কেমন লাগলো আজকের এই লাইভ ভিডিওটি এবং আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।